হ্যালো বন্ধুরা, সায়েন্স উইথ ক্ল্যারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যা তথা বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং বিভিন্ন বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর স্থির তড়িতের যে ধারক চ্যাপ্টারটা আমি পড়িয়েছি, সেই চ্যাপ্টারের উপর কিছু অঙ্ক আমি তোমাদের করাবো, ঠিক আছে? এবং তার সমাধান আমি তোমাদেরকে দেব। তাহলে দেখো, সেই ধারক সম্পর্কিত কয়েকটি সমস্যা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখো, প্রথম অঙ্কটাতে কি বলা হয়েছে এখানে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের অঙ্ক। এর উপর পরীক্ষাতে খুব কোয়েশ্চেন আসে। তোমার 12-এর কথা বলো কি জেই কি নিটের কথা বলো, সবখানেই এখান থেকে কোয়েশ্চেন আসে। এই জায়গাটা থেকে, যে জায়গাটার উপর বেস করে প্রথম অঙ্কটা এখানে দেওয়া আছে। তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে সি ধারকত্ব বিশিষ্ট একটা সমান্তরাল পাত ধারককে ভি তড়িৎচালক বল বিশিষ্ট একটা ব্যাটারিতে যুক্ত রেখে ধারকের পাত দুটির মধ্যে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা পদার্থকে প্রবেশ করানো হয়েছে। যদি হয়, কাকে আমি ধ্রুবক রেখেছি? ব্যাটারিতে ধারকটাকে যুক্ত রেখেছি, ব্যাটারি থেকে সরিয়ে নিইনি। তাহলে ব্যাটারিতে যদি ধারকটাকে তুমি সবসময় যুক্ত করে রাখো, তাহলে ধারকের কি ধ্রুবক থাকবে? ধারকের যে প্রান্তীয় বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদটা কি থাকবে? অলওয়েজ সেম থাকবে ব্যাটারিতে তুমি যদি যুক্ত রাখো। তাহলে যদি এটা থাকে, তাহলে বলেছে এখন ধারকটির ধারকত্ব, সঞ্চিত আধান, বিভব, তড়িৎক্ষেত্র, সঞ্চিত শক্তির কি পরিবর্তন হবে? প্রথমে যতটা ছিল, আর এই কে পরাবৈদ্যুতিক পদার্থ বিশিষ্ট একটা পাতকে যদি তুমি এই ধারকের যে পাত আছে, সেই পাত দুটোর ভেতর একটা ওই কে পরাবৈদ্যুতিক পদার্থকে প্রবেশ করিয়ে দাও, তাহলে তোমার ধারকের এই জিনিসগুলোর কি চেঞ্জ হবে? ধারকত্ব, সঞ্চিত আধান, বিভব, তড়িৎক্ষেত্র, সঞ্চিত শক্তি, এগুলোর কি কি চেঞ্জ হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এটা আমরা করার চেষ্টা করি। এই আইডিয়া খুবই ইম্পর্টেন্ট। একটা হয় এরকমের যে একটা ধারককে ব্যাটারিতে যুক্ত রেখে আমি ধারকের মধ্যে কিছু একটা কে পরাবৈদ্যুতিক পদার্থকে ঢুকিয়ে দিলাম। আর একটা হয়, সেটা হচ্ছে ধারককে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে সেই ধারকের যে দুটো পাত, তার ভেতর তুমি কে পরাবৈদ্যুতিক পদার্থকে ঢোকালে, অথবা তুমি ধারকের পাত দুটোর ভেতর যে ডিস্টেন্স, সেটাকে চেঞ্জ করলে। সেটা ব্যাটারিতে যুক্ত রেখে হতে পারে, অথবা ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে হতে পারে। দুটো আইডিয়াই খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা নিয়ে আমি ডিসকাশন করছি। এই প্রথম দুটো তিনটে কোয়েশ্চেন এর উপর ভিত্তি করে, এবং এর উপর পরীক্ষাতে খুব কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তাহলে এইগুলো আমাদের খুব ভালো করে শিখতে হবে। তাহলে আমি একটু এটা আলোচনা করে নিই এখানে, তারপরে আমি কোয়েশ্চেনটা বলে দিচ্ছি। কোয়েশ্চেন তিনটে একসাথে আমাদের হয়ে যাবে যদি এই আলোচনাটা আমরা বুঝতে পারি। তাহলে দেখো, এখানে আমি বলছি, এখানে আলোচনাটা আমার, তাহলে দেখো কি বলছি এখানে। আমি বলছি যে প্রথম অবস্থায় ধারকের কি ছিল। এক নম্বর কোয়েশ্চেনটায় ধরো আমরা সলভ করছি। তাহলে প্রথম কি ছিল? এই আমার ধারক, ধারকে তুমি একটা বিভব প্রভেদ দেওয়া আছে, ব্যাটারিতে যুক্ত করা আছে। এর ভেতরে প্রথমে কিছু নেই, প্রথমে এর ভেতরে ফাঁকা আছে, বায়ু আছে ধরো সাপোজ, বা শূন্য মাধ্যম ওখানে আছে। তাহলে যদি থাকে, তাহলে বিভব প্রভেদ বিশিষ্ট ব্যাটারিতে যদি তুমি যুক্ত করে দাও, তাহলে প্রথম অবস্থায় ধারকত্ব কত ছিল? প্রথম অবস্থায় ধারকত্ব ছিল এইটা, যে এপসাইলন নট ক্যাপিটাল এ বাই ডি। যদি ধারকের পাত দুটোর ভেতর ডিস্টেন্স আমাদের ডি হয়, পাতের ক্ষেত্রফল যদি ক্যাপিটাল এ হয়, তাহলে এইটা ছিল প্রথম অবস্থায় ধারকত্বের মান, ঠিক আছে? প্রথম অবস্থায় বিভব কত ছিল? ভি ছিল। প্রথম অবস্থায় এই দুটো ধারকের যে পাত, তার ভেতর তড়িৎ ক্ষেত্র কত হবে? তড়িৎ ক্ষেত্র সমান কী হবে আমাদের? আমরা কি জানি? ই ইন্টু ডি করলে ভি পাওয়া যায়। তাহলে ই আর ডি গুণ করলে কি পাওয়া যায়? ভি পাওয়া যায়। ধারকের যখন আমরা প্রমাণ করেছিলাম সমান্তরাল পাত ধারকের, তখন আমি বলেছিলাম ই আর ডি গুণ করলে তুমি এখানে ভি পাবে ধারকের ক্ষেত্রে। কেন পাবে বলেছিলাম ওখানে। তাহলে আমাদের এখানে ই ইজ ইকাল টু কথা হবে, তাহলে ভি যেহেতু ফিক্সড আছে, ভি এর সাপেক্ষে আমি বলার চেষ্টা করি সব কিছু, তাহলে ই ইজ ইকাল টু কী হবে? ভি বাই ডি হবে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান হবে। সঞ্চিত শক্তি প্রথমে কত ছিল? ইউ ইজ ইকাল টু কত ছিল? হাফ সি ভি স্কোয়ার, এভাবে বলতে পারি, ঠিক আছে? সব কিছু ভি এর সাপেক্ষে লেখার চেষ্টা করছি, হাফ সি ভি স্কোয়ার, এটা আমাদের হবে। আধান কতটা ছিল? কিউ ইজ ইকাল টু কত ছিল প্রথমে? কিউ ইজ ইকাল টু সি ভি ছিল, ঠিক আছে? এগুলো আমাদের প্রথমে ছিল। কি কি আমাদের বের করতে বলেছে আমরা একবার দেখে নিই, এখানে কি কি বের করতে বলেছে আমাকে, ঠিক আছে? ধারকত্ব, সঞ্চিত আধান, বিভব, তড়িৎ ক্ষেত্র আর সঞ্চিত শক্তি, ঠিক আছে? তাহলে পাঁচটা জিনিস এখানে বলেছে। তাহলে পাঁচটা জিনিসে দেখো এখানে আমি লিখেছি, ঠিক আছে? বিভব তো ভি আছে, ওটা আর লিখিনি। তারপরে বাকিগুলো কি লিখেছি? সি লিখেছি, ই লিখেছি, ইউ লিখেছি, কিউ। তাহলে এই জিনিসগুলোরই কী কী চেঞ্জ হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে ভি এর তো কোনো চেঞ্জ হবে না, কারণ ব্যাটারি তো অলওয়েজ যুক্তই আছে ধারকটার সাথে। তাহলে ভি কী থাকবে? স্থির অবস্থায় ফিক্সডই থাকবে।
তাহলে ভি কি থাকবে, সেমই থাকবে। বিভব প্রভেদ, ধারকের যে দুটো পাত, সেই দুটো পাতের মধ্যে যে বিভব প্রভেদ সেটা কি থাকবে, সেটা চেঞ্জ হবে না, সেটা একই থাকবে, ফিক্সডই থাকবে। তাহলে বিভব প্রভেদের চেঞ্জ হবে না। তাহলে কি কি চেঞ্জ হবে, সি চেঞ্জ হবে। কখন সি চেঞ্জ হবে, এখন এই ধারকের পাত দুটোর মধ্যে তুমি কি করেছো, তুমি মধ্যে ধারকের পাত দুটোর মধ্যে কে পরাবৈদ্যুতিক পদার্থকে প্রবেশ করিয়ে দিয়েছো। এখন এই জায়গাটাতে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা পদার্থকে ঢুকিয়ে দিয়েছো তুমি। তাহলে এখন সি এর মান কত হবে, এখন সি কে গুণ বেড়ে যাবে। আমরা পড়েছিলাম যে কে পরাবৈদ্যুতিক পদার্থ বিশিষ্ট পদার্থকে যদি তুমি ঢুকিয়ে দাও ধারকের পাত দুটোর মধ্যে, তাহলে ধারকের যে ধারকত্ব সেটা কে গুণ বেড়ে যায়। তাহলে এখন ধারকের ধারকত্ব কত হবে, সেটাকে যদি সি ড্যাশ বলি আমি, তাহলে সি ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে, কে গুণ বেড়ে যাবে ধারকত্ব। তাহলে এখন ধারকত্ব হলো এইটা। তাহলে ধারকত্ব যদি কে গুণ বেড়ে যায়, তাহলে এই সঞ্চিত শক্তিও কি হবে, দেখো সঞ্চিত শক্তি সমান কী লিখবো, তাহলে হাফ সি ড্যাশ ইন্টু ভি স্কোয়ার, কারণ এখন ধারকত্ব হচ্ছে সি ড্যাশ, তাহলে এটা সমান কী বলবো, হাফ কে এপসাইলন নট এ বাই ডি, এরকমটা আমাদের হবে। তাহলে ধারকত্ব তো তোমার কে গুণ বেড়ে গেছে, তাহলে সি ড্যাশের জায়গায় আমরা কি লিখতে পারি, কে সি ইন্টু কি লিখতে পারি, ভি স্কোয়ার। সি ড্যাশের জায়গায় লিখেছি কে সি আর ভি স্কোয়ার হয়েছে আমাদের। তাহলে এটা সমান কত হবে, কে ইন্টু আগের এনার্জি হাফ সি ভি স্কোয়ার করলে কি পেতাম, ইউকে পেতাম। তাহলে কে ইন্টু ইউ, তাহলে সঞ্চিত শক্তি কি হলো, কে গুণ বেড়ে গেল। ধারকত্ব কি হলো, কে গুণ বেড়ে গেল। কিউ এর কি হবে চেঞ্জ, কিউ ইজ ইকাল টু কি হয়ে যাবে, নতুন যে সঞ্চিত আধান। তাহলে সি ভি তো সেমই আছে, আগে ছিল কিউ ইজ ইকাল টু সি ভি, এখন সি এর জায়গায় সি ড্যাশ লিখতে হবে। আর সি ড্যাশ মানে কি, সি ড্যাশ মানে ধারকত্ব কে গুণ বেড়ে গেছে এখন, তাহলে কে সি ভি এরকম হবে। তাহলে আধানও কে গুণ বেড়ে গেল, তাহলে সবই দেখো কে গুণ বাড়লো। কি চেঞ্জ হচ্ছে না এখানে, দেখো ইলেকট্রিক ফিল্ড, নতুন যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা কি হবে, সেটাও সেই ভি বাই ডি হবে, কারণ ভি আর ডি এর তো কোনো চেঞ্জ হয়নি, ব্যাটারি তুমি যুক্তই করে রেখেছো। তাহলে এই যে বিভব প্রভেদ যেটা ছিল, আগে ভি ছিল, এখনও বিভব প্রভেদ ভি আছে, তাহলে বিভব প্রভেদের চেঞ্জ নেই। আর ডি তো তুমি চেঞ্জ করনি, যে যে ধারকের যে দুটো পাত, সেই পাত দুটোর ভেতর যে দূরত্ব, সেই দূরত্বকে তো তুমি চেঞ্জ করনি, তাহলে এই ছোটো হাতের ডিকেও তুমি চেঞ্জ করনি। তাহলে ই কি চেঞ্জ হবে না, ইউ সেমই থাকবে। তাহলে ই মানে তড়িৎ ক্ষেত্র, এখানে তাহলে তড়িৎ ক্ষেত্র সেম থাকছে, ঠিক আছে, আর আমাদের বিভব সেম থাকছে। আর বাকি জিনিসগুলো দেখো চেঞ্জ হয়েছে, কে গুণ করে বেড়েছে। তাহলে ধারকত্ব কে গুণ বেড়েছে, তাহলে সি ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কে সি লিখতে পারি এখানে। তাহলে ধারকত্ব কে গুণ বেড়েছে, সঞ্চিত শক্তি কে গুণ বেড়েছে, আধান কে গুণ বেড়েছে, ঠিক আছে, এইগুলো সব কে গুণ করে বেড়ে গেছে। কখন, যখন কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা পদার্থকে তুমি এই ধারকের পাত দুটোর মধ্যে প্রবেশ করিয়েছো, ঠিক আছে, তখন এই ব্যাপারটা হয়েছে। তাহলে এখানে ধারকটাতে ধারকটাকে অলওয়েজ আমরা ব্যাটারিতে যুক্ত করে রেখেছিলাম, তার মানে বিভব প্রভেদ এখানে আমাদের ফিক্সড ছিল, সেই ক্ষেত্রে এরকমটা হয়েছে। এবার সেকেন্ড কোয়েশ্চেনে কী বলছে দেখো, সেকেন্ড কোয়েশ্চেনে বলছে যে এখানে যে এগুলোই এখানে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে, ওকে। তাহলে আশা করি বুঝতে পেরেছি, খুবই গুরুত্বপূর্ণ আইডিয়া। এরপরে কি বলেছে দেখো, সি ধারকত্ব বিশিষ্ট একটা সমান্তরাল পাত ধারককে এই ভি তড়িৎচালক বল বিশিষ্ট একটা ব্যাটারি দ্বারা আহিত করে ব্যাটারিকে বর্তনী থেকে এবার সরিয়ে দেওয়া হয়েছে। এবার ব্যাটারিটাকে বর্তনী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ধারকটাকে আমি আহিত করলাম, আহিত করে সেই ধারকটাকে আমরা ব্যাটারি থেকে সরিয়ে দিলাম। এখন পাত দুটির ভেতর কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা পদার্থকে যদি প্রবেশ করিয়ে দিই, তাহলে বলেছে ধারকটির এই সব জিনিসের কি চেঞ্জ হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে সেকেন্ড কেসেও, এই সেকেন্ড অঙ্কটাতেও কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা পদার্থকে প্রবেশ করানো হয়েছে, কিন্তু এখানে ব্যাটারি থেকে ধারকটাকে বিচ্ছিন্ন করে নেওয়া হয়েছে ধারকটাকে আহিত করার পর। তাহলে এই ক্ষেত্রে আমাদের কীভাবে করতে হবে, তাহলে সেকেন্ড সিচুয়েশনে কী বলা হচ্ছে, যে একটা ধারককে তুমি ভি তড়িৎচালক বল বিশিষ্ট একটা ব্যাটারিতে যুক্ত করে প্রথমে আহিত করলে, আহিত করে তুমি একে সরিয়ে নিলে। তাহলে এটা আমাদের সি ধারকত্ব বিশিষ্ট ধারক, তাকে যদি ভি বিভব প্রভেদ বিশিষ্ট একটা ব্যাটারিতে যুক্ত করি আমরা, তাহলে স্থির অবস্থায় ধারকটা প্রথমে আহিত হতে একটু সময় নেবে, সময় নিয়ে ধারকটা যখন কমপ্লিটলি আহিত হয়ে যাবে, স্থির অবস্থায় যে ধারকের কতটা আধান সঞ্চিত হবে, কিউ ইজ ইকুয়াল টু সিবি, এই পরিমাণ আধান আমার ধারকে কী হবে, সঞ্চিত হবে। তাহলে এই পরিমাণ আধান আমার ধারকে সঞ্চিত হবে, ঠিক আছে। তাহলে প্রথম অবস্থায় স্থিতিশক্তি কত ছিল, বিভব প্রভেদ কত ছিল, সেটা আমরা দেখব। তাহলে প্রথম অবস্থায় বিভব কত ছিল, ভি ছিল, ঠিক আছে, তোমার
সি ইজ ইকাল টু কত ছিল, সি ইজ ইকাল টু ছিল এপসাইলন নট ক্যাপিটাল এ বাই ডি। প্রথম অবস্থায় ভ্যালুগুলো কেমন ছিল সেটা আমি লেখার চেষ্টা করছি, যে মাঝে প্রথমে কিছু ছিল না, কে পরাবৈদ্যুতিক পদার্থ বিশিষ্ট যে পদার্থটাকে সেটা আমরা কখন ঢুকিয়েছি, ধারকটাকে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে ঢুকিয়েছি। ঠিক আছে, প্রথম অবস্থায় তার ধারকত্ব এটা ছিল আমার, আধান সঞ্চিত এটা ছিল আমাদের। তারপরে বিভব তোমার তড়িৎ ক্ষেত্র কত ছিল, তড়িৎ ক্ষেত্র ছিল আমরা বলতে পারি ভি বাই ডি। ঠিক আছে, ভি বাই ডি এরকম ছিল, কিন্তু এখানে ভি দিয়ে না লিখে আমরা সব কিউ দিয়ে লিখতে চাইছি। কেন কিউ দিয়ে লিখব, কারণ ব্যাটারি থেকে যদি তুমি বিচ্ছিন্ন করে দাও একটা ধারককে, তাহলে ধারকটা একটা নিঃসঙ্গ সংস্থা হয়ে যাবে। আর নিঃসঙ্গ সংস্থা যেটা হয়, আইসোলেটেড সিস্টেম যেটা হয়, তার আধান সংরক্ষিত থাকে। তাহলে এখানে আধানটা সংরক্ষিত থাকবে ব্যাটারি থেকে যখনই তুমি বিচ্ছিন্ন করে দেবে। আর ব্যাটারিতে যদি সংযুক্ত থাকে তাহলে তার ভোল্টেজ ফিক্স থাকবে। তাহলে ব্যাটারিতে যখন সে যুক্ত থাকবে তখন কি থাকবে, বিভব প্রভেদ ধ্রুবক থাকবে। আর ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দিলে কি ধ্রুবক থাকবে, আধান ধ্রুবক থাকবে। তাহলে সব কিছু এখানে আধান দিয়ে লেখার চেষ্টা করবো আমরা। তাহলে ভি ইজ ইকাল টু কি লিখতে পারি, কিউ বাই সি ইন্টু ডি, এইভাবে লিখি আমরা। তাহলে ই এখন কত হবে আমাদের, তড়িৎ ক্ষেত্র আগে মানে যখন ব্যাটারি যুক্ত আছে, যখন ধরো এই বিভব প্রভেদ বিশিষ্ট যে ব্যাটারিটা সেটা যখন যুক্ত আছে সেই অবস্থায় সিচুয়েশনে আমরা এটা লিখছি, আর মাঝে কিছু ঢোকায়নি এখনও। ঠিক আছে, কোনো পরাবৈদ্যুতিক পদার্থকে ঢোকায়নি, তখন এই সিচুয়েশনটা হয়েছে, এটা আমরা লিখছি প্রথমে। তাহলে প্রথমে বিভব প্রভেদ কত ছিল, ভি ইজ ইকাল টু কত ছিল, কিউ বাই সি ছিল, কিউ ইজ ইকাল টু ছিল সি ভি। ঠিক আছে, তাহলে এরকমটা ছিল। ওকে, তাহলে ভি ইজ ইকাল টু ছিল কিউ বাই সি। তাহলে এগুলো লিখছি আমরা, সি লিখলাম, ই লিখলাম, ভি লিখলাম। এবার স্থিতিশক্তি কত ছিল প্রথম অবস্থায়, প্রথম অবস্থায় স্থিতিশক্তি লিখবো না যে হাফ সি বি স্কোয়ার লিখবো না। কেন, আগের বার হাফ সি বি স্কোয়ার লিখে লাভ পেয়েছিলাম, কারণ বিভব দিয়ে লিখেছিলাম, কারণ বিভব ধ্রুবক ছিল। কিন্তু এখানে তো আধান ধ্রুবক আছে, কারণ তুমি যখন ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দেবে তখন তো আধানটা ধ্রুবক থাকবে। তাহলে আধান যেহেতু ধ্রুবক থাকবে, এবার সব কিছু আধান দিয়ে লেখার চেষ্টা করতে হবে। তাহলে ইউ ইজ ইকাল টু কী হবে, ইউ ইজ ইকাল টু লিখতে পারি কিউ স্কোয়ার বাই টু সি। প্রথমে এই পরিমাণ আধান আমার মানে প্রথমে এই পরিমাণ স্থিতিশক্তি ছিল। তাহলে এরকম জিনিসগুলো আমাদের হচ্ছে। ঠিক আছে, এইবার এই জিনিসগুলোর কি চেঞ্জ হবে কখন, যখন ব্যাটারিটাকে বিচ্ছিন্ন করে দেবে তোমার বর্তনী থেকে, বা ধারকটাকে বিচ্ছিন্ন করে দেবে, ব্যাটারির সাথে সংযোগ থাকবে না ধারকের। তাহলে ধারকটা এখন একটা নিঃসঙ্গ সংস্থা হয়ে যাবে। আমরা ধরছি আধান কোনো লিক টিক কিছু হচ্ছে না, তাহলে যদি আধান লিক না হয় তাহলে আধান যেটা আছে ধারকের সঞ্চিত হয়ে আছে সেটা সঞ্চিত হয়েই থাকবে। তার মানে ধারকের পাতের ভেতর যদি কিছু তুমি প্রবেশও করাও, কে পরাবৈদ্যুতিক পদার্থকে প্রবেশও করাও, তাহলেও আধান কোনো পরিবর্তন হবে না। তাহলে নতুন অবস্থায় ধারকের যে আধান, সেই আধানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আধানের কোনো পরিবর্তন হলো না। কি পরিবর্তিত হবে, ঠিক আছে, এখন ধারকত্ব কত বলছি, এখন ধারকত্ব বলছি সি ড্যাশ। তাহলে সি ড্যাশ ইজ ইকাল টু কত হয়ে যাবে, কে পরাবৈদ্যুতিক পদার্থকে যদি প্রবেশ করাও তাহলে ধারকত্ব কত হয়ে যাবে, কে গুণ বেড়ে যাবে। তাহলে কে এপসাইলন নট এ বাই ডি এরকমটা হয়ে যাবে আমাদের। তাহলে কে গুণ হয়ে গেল ধারকত্ব। তাহলে ধারকত্ব আমাদের কে গুণ হয়ে গেল যখন তুমি কে পরাবৈদ্যুতিক পদার্থ বিশিষ্টকে পাতকে মানে কে পরাবৈদ্যুতিক পদার্থকে প্রবেশ করাবে, কার ভেতর, ধারকের পাত দুটোর মধ্যে। ঠিক আছে, এটা আমাদের হয়ে যাবে। তারপরে আর কি আমাদের, কিউ এর কোনো চেঞ্জ হলো না। তারপরে ভি কি হবে, এখন বিভব প্রভেদ কী হবে সেটা দেখতে চাইছি। তাহলে কিউ একই আছে, সি তো কে গুণ বেড়ে গেছে, তাহলে সি যদি কে গুণ বেড়ে যায় তাহলে সি এর জায়গায় লিখবো সি ড্যাশ। আর সি ড্যাশ ইজ ইকাল টু কত হয়ে যাবে আমাদের, সি ড্যাশ ইজ ইকাল টু কত হয়ে যাবে, কে সি। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে যে দেখো ওপরে লেখা আছে ভি ইজ ইকাল টু কিউ বাই সি। এখন তো ধারকত্ব কত হয়ে গেছে, এখন ধারকত্ব হয়ে গেছে সি ড্যাশ। তাহলে যদি ধারকত্ব সি ড্যাশ হয়ে যায় তাহলে ভি ইজ ইকাল টু এখন কত হবে, কিউ বাই সি ড্যাশ। কিউ ফিক্সডে আছে, কিউ একই আছে, তাহলে এখানে কি লিখবো, কিউ বাই কে সি লিখবো। তাহলে বিভব কি হবে, বিভব কী হবে, এই যে কে দিয়ে ভাগ হয়ে যাবে এটা। তাহলে কে গুণ বিভব কমে গেল, কে গুণ বিভব এখানে কমে গেল, বুঝতে পেরেছো। যখন এখানে নতুন অবস্থায় যে বিভব হবে সেটা হবে পুরানো বিভবের কে দিয়ে ভাগ আর কি, 1/k গুণ হবে। ঠিক আছে, তাহলে এটাই হবে নতুন বিভব। তোমাকে যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে বলে, তড়িৎ ক্ষেত্র, নতুন অবস্থায় তড়িৎ ক্ষেত্র কত হবে, তাহলে নতুন অবস্থায় তড়িৎ ক্ষেত্র কী হবে, নতুন অবস্থায় যে বিভব প্রভেদ বাই কী হবে, এদের মধ্যবর্তী দূরত্ব এরকমটা হবে আমাদের। তাহলে ভি কী হয়ে গেছে, ভি ড্যাশ কী হয়ে গেছে, ভি বাই কে হয়ে গেছে, তাহলে এরকমটা আমাদের হয়ে যাবে। তাহলে আগে কি ছিল তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ছিল ভি বাই ডি, এখন তড়িৎ ক্ষেত্র কত হয়েছে, এখন তড়িৎ ক্ষেত্র হচ্ছে, তাহলে দেখো আগের কি হচ্ছে, ই বাই কে গুণ হবে, যেহেতু ই ইজ ইকাল টু ছিল দেখো ভি বাই ডি এরকমটা আমাদের ছিল,
বুঝতে পেরেছো? তাহলে এইরকম জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। আর সঞ্চিত শক্তির বা কী পরিবর্তন হবে? সঞ্চিত শক্তি ইউ ড্যাশের কী পরিবর্তন হবে? তাহলে ইউ ড্যাশ আগে কত ছিল? কিউ স্কোয়ার বাই 2c, সেই সি এর জায়গায় এবার সি ড্যাশ হবে। আর সি ড্যাশ, সি তো এখানে কে গুণ বেড়ে গেছে, তাহলে কী হবে? কিউ স্কোয়ার বাই 2kc হবে। আর কিউ স্কোয়ার বাই 2c করলে কী পাওয়া যায়? ইউ। তাহলে ইউ কী হবে? 1/k গুণ হয়ে যাবে। তাহলে সবগুলো দেখো কে দিয়ে এখানে ভাগ হয়েছে, শুধুমাত্র সি ড্যাশটা কে গুণ বেড়েছে, মানে ধারকত্ব কে গুণ বাড়বে, বাকি জিনিসগুলো দেখো কে দিয়ে ভাগ হয়ে গেছে। তাহলে এটা কখন হবে? যখন ধারকটাকে তুমি ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দেবে। খুব খুব ইম্পর্টেন্ট আইডিয়া, এর উপর পরীক্ষায় খুব কোয়েশ্চেন আসে, ঠিক আছে? ভালো করে পড়বে এই জিনিসটা, ঠিক আছে? ক্লাস 12-এ তো এর উপর এমসিকিউ কোয়েশ্চেন দেওয়ার সম্ভাবনা খুব বেশি এবার, ঠিক আছে? এর উপর কোয়েশ্চেন দিতেই পারে, খুব ইম্পর্টেন্ট এটা জায়গাটা, বা খুব ভালো করে পড়বে এই জায়গাটা, যেটা আমি বললাম প্রথমে। তাহলে এখানে আমরা কি করলাম? একটা ধারককে ব্যাটারির সাথে সংযুক্ত করে বা ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে ধারকের পাতের ভেতর আমরা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা পদার্থকে প্রবেশ করালাম। অন্যটাও আমরা করতে পারি। আমরা কি করতে পারি? আমরা অন্যরকম আমরা করতে পারি। অন্যরকম বলতে কী বলেছি? যে ধারকের, দেখো তারপরের কোয়েশ্চেনটাতেই আছে, সেটা আমাদের হিন্টস দেওয়া আছে। তাহলে কী করতে বলেছে দেখো পরের কোয়েশ্চেনটাতে বলেছে যে এই সি ধারকত্ব বিশিষ্ট একটা সমান্তরাল পাত ধারককে ভি তড়িৎচালক বল বিশিষ্ট একটা ব্যাটারিতে যুক্ত রেখে ধারকের, ব্যাটারিতে কিন্তু যুক্ত রেখেছি, তাহলে ব্যাটারিতে যদি যুক্ত থাকে তাহলে কি ধ্রুবক থাকবে? বিভব প্রভেদ ধ্রুবক থাকবে। এই রেখে ধারকের পাত দুটির ভেতর দূরত্ব আমি কমিয়ে দিলাম। প্রথমে দূরত্ব ছিল ডি, তারপরে কমিয়ে দিয়ে ডি ড্যাশ করলাম। তাহলে দূরত্ব ডি ছিল প্রথমে, সেটাকে আমি একটু কমিয়ে দিলাম ধারকের পাত দুটোর ভেতর দূরত্ব। এখন ধারকটির এই ব্যাপারগুলোর কি চেঞ্জ হবে সেটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে বের করি এটা আমরা। তাহলে কীভাবে করবো এটা আমরা দেখো। তাহলে আমাদের কি করতে বলেছে দেখো, আমাকে বলেছে যে এরকম একটা ধারক ছিল, সেই ধারকটাকে আমি অলওয়েজ ব্যাটারিতে যুক্ত রাখছি। তাহলে ব্যাটারিতে যদি যুক্ত রাখি, এই ধারকের যে প্রান্তীয় বিভব প্রভেদ ভি, সেটা কি থাকবে? তোমার ফিক্সডই থাকবে। আর এই ধারকের ধারকত্ব কত বলছি? সি। তাহলে সি ইজ ইকাল টু কত লিখবো আমরা? সি ইজ ইকাল টু লিখবো এপসাইলন নট ক্যাপিটাল এ বাই ডি। কিছু নেই বলেই ধরা হচ্ছে ধারকের ভেতরে, তুমি কেউ ধরে নিতে পারো, ঠিক আছে? তাহলেও কোনো রেজাল্টে কোনো চেঞ্জ হবে না। আমি কিছু নেই বললাম, বা শূন্য মাধ্যম আছে ধারকের পাত দুটোর ভেতর, ঠিক আছে? সেইটা ধরে আমি লিখেছি সি ইজ ইকাল টু এপসাইলন নট ক্যাপিটাল এ বাই ডি হচ্ছে ধারকের পাত দুটোর ভেতর দূরত্ব, এ হচ্ছে ধারকের পাতের ক্ষেত্রফল। তাহলে এরকমটা আমরা লিখলাম সি ইজ ইকাল টু। এবার কি করেছি? এবার ভি ফিক্সডই আছে, কারণ ভি বিভব প্রভেদ বিশিষ্ট ব্যাটারিকে যুক্তই করে রাখবো সবসময়। তাহলে সব কিছুকে আমরা ভি এর সাপেক্ষে লেখার চেষ্টা করবো। তাহলে ই ইজ ইকাল টু তড়িৎ ক্ষেত্র, ই ইজ ইকাল টু কত হবে? ভি বাই ডি হবে। কিউ ইজ ইকাল টু কত হবে? সি ভি হবে, ঠিক আছে? সি ভি হবে, এরকমটা আমাদের হবে, ওকে? তারপরে তাহলে ভি দিয়ে লেখার চেষ্টা করবো, কারণ ভিটা এখানে ফিক্সড আছে, তাহলে পরিবর্তনটা বুঝতে পারবো যে কী রকম কী চেঞ্জ হচ্ছে এখানে। তারপরে তোমার সঞ্চিত শক্তি ইজ ইকাল টু কত হবে? হাফ সি ভি স্কোয়ার হবে আমাদের। তাহলে এই জিনিসগুলোর কি পরিবর্তন হবে যখন আমরা ধারকের পাত দুটোর ভেতর দূরত্ব একটু কমিয়ে দেবো? আগে দূরত্ব ছিল ডি, এখন দূরত্ব হয়ে গেল ডি ড্যাশ। তাহলে এই পাত দুটোর ভেতর দূরত্ব এখন আমি কি করেছি? কমিয়ে দিয়েছি। তাহলে এখন নতুন অবস্থায় ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে, যেহেতু দূরত্ব কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে সি ড্যাশ ইজ ইকাল টু কত হবে? সি ড্যাশ ইজ ইকাল টু হবে এপসাইলন নট ক্যাপিটাল এ বাই কি হবে? ডি ড্যাশ হবে। এখন ধারকের পাত দুটোর ভেতর দূরত্ব কত? ডি ড্যাশ। কি ফিক্সড আছে? বিভব প্রভেদ ফিক্সডই আছে। আগে যা ছিল বিভব প্রভেদ এখনও সেটাই আছে, কারণ ব্যাটারিকে যুক্তই করে রেখেছি আমি। আর ব্যাটারিকে যুক্তই করে রাখলে বিভব প্রভেদের চেঞ্জ হয় না। তাহলে এটাকে যদি আমি আগেরটার সাপেক্ষে লেখার চেষ্টা করি, তাহলে এখানে আমার নিচেই ডি লিখতে হবে, আর এখানে আমার কি হবে? তাহলে ডি বাই ডি ড্যাশ এরকমটা হয়ে যাবে আমাদের। তাহলে ডি এরকম কাটাকাটি করে সেম থাকছে, সেই জন্য এইভাবে লিখেছি। তাহলে এপসাইলন নট ক্যাপিটাল এ বাই ডি মানেই কি? সি। তাহলে সি ইন্টু কী হবে? ডি বাই ডি ড্যাশ। তাহলে ধারকত্ব, নতুন যে ধারকত্ব, সেটা কি পুরানো ধারকত্বের থেকে বেশি হবে না কম হবে? এখানে কোনটা বেশি? ডি বড়, কারণ বলেছে ধারকের পাত দুটোর ভেতর দূরত্ব কমিয়ে দেওয়া হয়েছে। কোয়েশ্চেনে বেশিও করতে পারে, সেই হিসেবে চেঞ্জ হবে, তাহলে ডি ড্যাশটা বড় হতো। কিন্তু আমার হিসাব অনুযায়ী, এখানকার কোয়েশ্চেনের হিসাব অনুযায়ী, যে ডিটা বড়, ডি ড্যাশটা ছোট, তাহলে ডি বাই ডি ড্যাশ এটা কি? গ্রেটার দ্যান 1। যেহেতু ডি এখানে বড় ডি ড্যাশের থেকে, তাহলে যদি তুমি ডি ড্যাশ দিয়ে ভাগ করে দাও, তাহলে ডি বাই ডি ড্যাশ কী হবে? একের থেকে বড় হবে। সো ডি বাই ডি ড্যাশ যদি একের থেকে বড় হয়ে যায়, তাহলে সি ড্যাশ কী হয়ে যাবে? সি ড্যাশ কী হবে? সি এর থেকে বড় হবে, ঠিক আছে? যেহেতু ডি বাই ডি ড্যাশ একের থেকে বড়, তাহলে সি ড্যাশ কী হবে? সি এর থেকে বড় হবে, ঠিক আছে? তাহলে আমার ধারকত্ব কী হলো? বেড়ে গেল একটু। তারপরে কি হয়েছে আমাদের?
আমাদের ভি এর কোনো চেঞ্জ নেই, ভি সেমই থাকবে। ই এর কি চেঞ্জ হবে, তড়িৎ ক্ষেত্রের কি চেঞ্জ হবে, ভি এর কোনো চেঞ্জ নেই, তাহলে ভি যদি না চেঞ্জ হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের কি চেঞ্জ হবে, এখানে দেখো ভি একই আছে কিন্তু এখন দূরত্ব কত হয়ে গেছে, ই ড্যাশের কি চেঞ্জ সেটা আমরা বের করতে চাইছি। এখন দূরত্ব কত তাদের ভেতর, পাত দুটোর ভেতর দূরত্ব ডি ড্যাশ, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, তাহলে কি লিখতে পারি, ভি বাই ডি ইন্টু কি লিখতে পারি, ডি বাই ডি ড্যাশ। এই সেমভাবে ডি বাই ডি ড্যাশ কি একের থেকে বড়, তাহলে ভি বাই ডি কি বোঝাচ্ছে, আগের তড়িৎ ক্ষেত্রকে বোঝাচ্ছে ভি বাই ডি, তাহলে এটা ইন্টু কি লিখতে পারি, ডি বাই ডি ড্যাশ। আর ডি বাই ডি ড্যাশ তো একের থেকে বড়, তাহলে ডি বাই ডি ড্যাশ যদি একের থেকে বড় হয় তাহলে এখন যে তড়িৎ ক্ষেত্র হবে সেটা কি হবে, পুরানো তড়িৎ ক্ষেত্রের থেকে কি হবে, বড় হবে, তাহলে ই ড্যাশ গ্রেটার দেন কি হবে, ই হবে। কিউ এর কি চেঞ্জ হবে, কিউ সমান কি লিখেছিলাম, সি ইন্টু ভি, কিউ ড্যাশ তাহলে কী হবে, কিউ ড্যাশ সমান হবে সি ড্যাশ ইন্টু ভি, ভি এর তো কোনো চেঞ্জ নেই কিন্তু সি ড্যাশ তো বেড়েছে, সি ড্যাশ যদি বাড়ে, সি ড্যাশ কী বলেছে সি এর থেকে বড়, তাহলে সি ড্যাশ যদি সি এর থেকে বড় হয় তাহলে কিউ ড্যাশও কী হবে, কিউ এর থেকে বড় হবে। আগে যে সঞ্চিত আধান ছিল তার থেকে এখনকার সঞ্চিত আধান কী হবে, বেশি হবে। আর ইউ এর কি চেঞ্জ হবে, ইউ ইজ ইকুয়াল টু কত বলছে, হাফ সি ভি স্কোয়ার, ইউ ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে তাহলে হাফ সি ড্যাশ ভি স্কোয়ার, এরকমটা হবে। এবার সি ড্যাশের থেকে তো সি বড় হয়ে গেছে, তাহলে সি ড্যাশের থেকে যদি সি বড় হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি, নতুন যে সঞ্চিত শক্তি ধারকের পাত দুটোর ভেতর সেটা আগের থেকে কি হবে, বেশি হবে। তাহলে এইরকমটা আমাদের হবে। তাহলে আমরা কি বলছি যে ধারকের পাত দুটোর ভেতর দূরত্ব আমি কমিয়ে দিলাম ব্যাটারিতে যুক্ত রেখে যদি ধারকের পাত দুটোর ভেতর দূরত্ব কমায় তাহলে এই জিনিসগুলোর এরকম পরিবর্তন হবে। ঠিক আছে, আরেকটা জিনিস সিচুয়েশন এখানে হতে পারে, আরও সিচুয়েশন যে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দিয়ে ধারকের পাত দুটোর ভেতর দূরত্ব আমি কমিয়ে দিয়েছি, ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দিয়ে, তখন কি হবে, তখন আধান ফিক্স থাকবে, সেই হিসেবে আবার করতে হবে যে ধারকের পাত দুটোর ভেতর দূরত্ব তুমি কমিয়ে দিয়েছো, ধরো প্রথমে এরকম আছে, ঠিক আছে, এবার তুমি কি করবে, ব্যাটারিতে সংযুক্ত আছে, এরপরে তুমি ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দেবে, তাহলে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দিলে কি থাকবে, কিউ ফিক্স থাকবে। সেই অবস্থায় বললো ধারকের পাত দুটোর ভেতর দূরত্ব যেন কমিয়ে দিয়েছে, তখন এইগুলোর কি চেঞ্জ হবে, ইউ এর কি চেঞ্জ হবে, কিউ এর কি চেঞ্জ হবে, এগুলো তোমাকে বের করতে বলতে পারে। এই কোয়েশ্চেনটা আমি দিইনি এখানে, কিন্তু এটাও পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আশা করি এই আইডিয়া থেকেই তোমরা করতে পারবে, যেহেতু এটা আমি এখানে করিয়েছি যে যদি আধান ফিক্স থাকে মানে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দিলে আধান ধ্রুবক থাকবে, আর আধান যদি ধ্রুবক থাকে তাহলে কিভাবে করতে হয় তার আইডিয়াটা দেখো এখানে আমি কিন্তু দিয়েছি। তাহলে সেইভাবেই তোমাকে যদি বলে আধান ফিক্স রেখে ধারকের পাত দুটোর ভেতর বা ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দিয়ে ধারকের পাত দুটোর ভেতর দূরত্ব যদি কমিয়ে দেয় তাহলে কোনটার কি চেঞ্জ হবে সেটা যদি বের করতে বলে তখন তোমাকে সেইভাবে করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এরকম করে বলে আমি তিনটে সিচুয়েশন তো আমি ভালো করে বুঝিয়ে দিলাম এখানে, আর 4 নম্বর সিচুয়েশনটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে যে তোমাকে বলছে যে ব্যাটারিতে প্রথমে সংযুক্ত ছিল, তাহলে এখানে একটা বিভব ছিল, এখানে কিউ আধান সঞ্চিত হতো, প্রথমে সিভি হতো, তাহলে সেরকমভাবে একটা তড়িৎ ক্ষেত্র হতো, সব কিছু এরকম হতো, ইউ ইজ ইকুয়াল টু কিছু একটা হতো, সঞ্চিত শক্তি কিছু একটা হতো। এবার তোমাকে যদি বলে যে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে ধারকের পাত দুটোর ভেতর দূরত্ব আমি কমিয়ে দিয়েছি, তাহলে কি ফিক্স থাকবে, কিউ একই থাকবে, কিন্তু সঞ্চিত শক্তির কি পরিবর্তন হবে বা ই এর কি পরিবর্তন হবে, ভি এর কি পরিবর্তন হবে, সেগুলো বের করার চেষ্টা করবে যে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে দিলে কি হবে। ঠিক আছে, এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে, নিজেরা করবে বাড়িতে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এই তিনটে সিচুয়েশন আমি বলে দিলাম, খুব ভালো করে পড়বে এটা। আর 4 নম্বর সিচুয়েশনটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে, আশা করি করতে পারবে যে যদি আগের তিনটে সিচুয়েশন বুঝে থাকো তাহলে এরকমটা আমাদের হলো এটা। এরপরের কোয়েশ্চেনটা দেখো, এরপরের কোয়েশ্চেনে কী বলেছে দেখো আমাদের, এরপরের অঙ্কটাতে বলেছে দেখো 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 20 ভোল্ট বিভবে আহিত করা হলো, তাহলে প্রথমে ধারকটাকে আমরা 20 ভোল্টে আহিত করলাম, এরপর অপর একটা 3 মাইক্রোফ্যারাড অনাহিত ধারকটাকে প্রথমটির সঙ্গে সমান্তরালভাবে যুক্ত করা হলো, সমবায়টির দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে সেটা জানতে চেয়েছে, প্রত্যেকটি ধারকের আধানের পরিমাণ কত হবে সেটা জানতে চেয়েছে, শক্তি ক্ষয়ের পরিমাণ জানতে চেয়েছে। তাহলে তিনটে জিনিস এখানে জানতে চেয়েছে। তো কী কী আমাদের বের করতে হবে, যদি দুটো ধারক, একটা ধারককে আমরা আহিত করলাম, একটা ধারকে আধান আমি দিয়েছি আর একটা ধারকে কোনো আধান দিইনি, অনাহিত দিয়ে দুটো ধারককে কী করেছি আমরা এরকমভাবে সমান্তরালভাবে যুক্ত করে দিলাম। তাহলে যদি সমান্তরালে যুক্ত করে দেওয়া হয় ধারকের পাত দুটোর ভেতর মানে ধারকের যে প্রান্তীয় বিভব প্রভেদগুলো হবে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে আমরা জানি প্রান্তীয় বিভব প্রভেদ সেম হয়, তাহলে সেই প্রান্তীয় বিভব প্রভেদটা কত হবে এখন সেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে আমাদের কি লাগবে, সেই কমন বিভবের সূত্র আমাদের লাগবে, সাধারণ বিভবের সূত্র আমি একটা তোমাদের পড়িয়েছিলাম দেখবে, সেই সাধারণ বিভবের সূত্র আমাদের কি ছিল, যে কমন পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু কত ছিল আমাদের, কমন পোটেনশিয়াল বা সাধারণ বিভব ছিল C1 V1। এইরকমভাবে দুটো ধারককে যদি আমরা আহিত করে সমান্তরাল সমবায়ে যুক্ত করতাম তাহলে তোমার এই সাধারণ বিভবের সূত্র কি ছিল, C1 V1 প্লাস কি ছিল
C2V2 বাই কি ছিল C1 প্লাস C2। এটা ছিল সাধারণ বিভবের সূত্র, দেখবে এটা আমি পড়িয়েছিলাম, এটা খুব কমন ফর্মুলা আমাদের। এখন সেকেন্ড যে বিভবটা, সেকেন্ড যে ধারকটা, তাকে তো কোনো বিভবে তুমি আহিত করোইনি। এই C2V2 কি দেয়? C2V2 দেয় সেকেন্ড যে ধারক তাতে সঞ্চিত আধানকে দেয় প্রথম অবস্থায়। তাহলে প্রথম অবস্থায় তাতে তো কোনো আধান ছিলই না, তাহলে প্রথম অবস্থায় তাতে যদি কোনো আধান না থাকে তাহলে আধান কোথায় ছিল? শুধু প্রথমটাতে ছিল। তাহলে সাধারণ বিভব কত হবে এখন? যে C1V1 বাই কি হবে C1 প্লাস C2। এটা হচ্ছে সাধারণ বিভবের সূত্র, ঠিক আছে। এখান থেকে আমরা করছি যে C2V2 তো 0, তাই ওটাকে লিখছি না, কারণ দ্বিতীয়টা বলেছে দেখো অনাহিত, দ্বিতীয়টা অনাহিত, তার মানে দ্বিতীয় ধারকটাতে কোনো আধান আমার নেই। ধারক কোথায় আছে, মানে আধান কোথায় আছে? প্রথম ধারকটাতে আছে। সেটাতে কতটা আধান থাকবে? যদি সেটাকে V1 বিভবে আহিত করতাম সেটাতে কতটা আধান থাকতো? C1V1 আধান থাকতো। তাহলে সাধারণ বিভব কত হবে? দুটো ধারকের প্রান্তীয় বিভব কত হবে? এইটা হবে প্রান্তীয় বিভব। এখন C1V1 এর মান কত হবে? 2 ইন্টু কত হবে? 20 বিভবে আহিত করেছি, তাহলে C1 ইন্টু 20 হবে। বাই কি লিখবো? C1 প্লাস C2, তাহলে কত হবে? 3 প্লাস 2 হবে, 3 প্লাস 2 করলে 5 হবে, তাহলে কাটাকাটি করলে কত হবে? 8 মাইক্রো, মানে 8 ভোল্ট হবে। তাহলে এইটাই হবে তোমার সাধারণ বিভব, যে দুটো ধারকের যে প্রান্তীয় বিভব হবে সেইটা হবে এইটা, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপরে কি বের করতে বলেছে দেখো, সমবায়টি দুপ্রান্তীয় বিভব প্রভেদ কত হবে সেটা বের করতে বলেছে। প্রত্যেকটি ধারকের আধানের পরিমাণ, এখন প্রত্যেকটা ধারকে কতটা আধান আছে, এখন এদের বিভব কত। এখন C1 এরও প্রান্তীয় বিভব 8 ভোল্ট, C2রও প্রান্তীয় বিভব 8 ভোল্ট। তাহলে C1 এ এখন কতটা আধান C1 এ থাকবে, এখন কতটা আধান C1 এর থাকবে সেটাকে আমরা বলতে পারি C1 ইন্টু V। এখন C1 এর মান কত? 2 মাইক্রোফ্যারাড, তাহলে কত হবে? 2 ইন্টু 8 হবে, তাহলে কত হবে? 16 মাইক্রো কুলম্ব হবে। মাইক্রো কেন হলো? কারণ এখানে দেখো মাইক্রোফ্যারাড আছে, তাহলে মাইক্রোফ্যারাডের সাথে আমরা কি গুণ করছি? ভোল্টকে গুণ করছি। তাহলে ফ্যারাডের সাথে ভোল্টকে গুণ করলে কি পাওয়া যায়? আধান কুলম্ব পাওয়া যায়। তার আগে একটা মাইক্রো লিখে দিয়েছি, তাহলে কি হয়ে গেছে আমাদের? 16 মাইক্রো কুলম্ব হয়ে গেছে। তাহলে Q1 সেটা হবে। C2 ধারকে এখন কতটা আধান থাকবে সেটাকে যদি বলি Q2 তাহলে Q2 ইজ ইকুয়াল টু কত হবে? C2 ধারকের যে ধারকত্ব সেটা কত? 3 মাইক্রোফ্যারাড, তাহলে 3 ইন্টু কত হবে? 8, এটা করলে কত পাবে? 24 মাইক্রো কুলম্ব। তাহলে C2 ধারকে আধান কত হবে? 24 মাইক্রো কুলম্ব হবে। এবার শক্তি ক্ষয়ের পরিমাণ কত হবে? এইভাবে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করে দিই তাহলে শক্তি ক্ষয়ের সূত্র আমি তোমাদের পড়িয়েছিলাম যে ইউ ড্যাশ ইজ ইকুয়াল ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কি পড়েছিলাম? যে শক্তি ক্ষয়ের সূত্র, যে হাফ ইন্টু কি হবে? C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু কি ছিল? V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। V1 মাইনাস V2 কি ছিল? প্রথম অবস্থায় C1 ধারকের যে আধান সেটাকে বলছিলাম V1। তাহলে প্রথম অবস্থায় C1 ধারকে একটা বিভবে আমি আহিত করেছিলাম, কিন্তু C2 ধারকটা তো অনাহিত ছিল, তাকে তো কোনো বিভবে আহিত করিনি, তাহলে তার বিভব 0। তাহলে সূত্রটা তো এরকম ছিল V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। তাহলে V2 তো এখানে 0, তাহলে কি হবে? V1 এর স্কোয়ার হবে। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো কত আসবে তোমার? হাফ ইন্টু কি হবে? C1 C1 এর সাথে C2 গুণ করলে কত হবে? 2 ইন্টু 8 হবে, বাই কি হবে? 2 প্লাস সরি C1 ইন্টু C2 হবে, সরি। তাহলে এখানে কত হবে? C1 ইন্টু C2, তাহলে 2 ইন্টু 3 হবে, যে প্রথমটা ধারকত্ব 2, দ্বিতীয়টা ধারকত্ব 3, আর 3 আর 2 যোগ করলে কত হবে? 5 ইন্টু কত হবে? V স্কোয়ার মানে কত? 20 এর স্কোয়ার, 20 ইন্টু 20 হবে, তাহলে 20 ইন্টু 20। এত কি হবে আনসার তোমার? দেখো এই C1 C2 বাই C1 প্লাস C2 করলে কি পাবো? C1 এর একক কি? মাইক্রোফ্যারাড। C2রও একক মাইক্রোফ্যারাড, তাহলে দুটো মাইক্রোফ্যারাড গুণ হলো, বাই কি হলো? C1 প্লাস C2 করলে সেটা একটা মাইক্রোফ্যারাডে পাবো। তাহলে এরকমটা কেটে গেল মাইক্রোফ্যারাড। আর এখানে কি হলো? V স্কোয়ার হলো, তাহলে বিভব ভোল্টেজের স্কোয়ার। তাহলে এটা করলে তুমি কি পাবে? ফ্যারাড ইন্টু ভোল্টেজ স্কোয়ার করলে জুল হবে তোমার, আর তার আগে একটা মাইক্রো আছে, তাহলে আনসার কিসে আসবে তোমার? মাইক্রো জুলে বেরোবে। তাহলে এরকমটা আমাদের হবে। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে কত আসবে তোমাদের? 2 2 কেটে গেল এখানে, তাহলে কত হবে? 4। তাহলে এখানে কত হচ্ছে? 4 দুগুণে 3 4 12, 240 মাইক্রোজুল। তাহলে এই পরিমাণ এনার্জি ক্ষয় হবে, শক্তি ক্ষয়ের রাশিমালা হবে এইটা। তাহলে এই দেখো, এই হচ্ছে আমাদের অঙ্কটা, ভেরি ইজি। দেখো এখানে আমি লিখেও করে দিয়েছি, এটা তোমরা দেখবে। এই পিডিএফটা, এই যে কোয়েশ্চেনের পিডিএফটা বা এই চ্যাপ্টারের যে পিডিএফটা, সেটা আমি তোমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখতে পারবে এবং সমাধানও দেখতে পারবে। এখানে বোঝো ভালো করে, ওখান থেকে নিজেরা করতে পারলে তো ভালো, না হলে এখান থেকে সমাধান আমি আমার বোঝানো থেকে বুঝবে, তারপরে আবার এখানেও দেখে নিতে পারো, ঠিক আছে। এই পিডিএফ এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তারপরে কি বলেছে দেখো? তুল্য ধারকত্ব বের করতে বলেছে। দেখো ফিগার 1 দেওয়া আছে আর ফিগার 2, মানে দুটো ফিগার আলাদা আলাদা করে দেওয়া আছে। এর ভেতর কি করা হয়েছে? 4টে সমান্তরাল পাতকে দেখানো হয়েছে তোমার। প্রতিটি পাতের ক্ষেত্রফল আলফা বলেছে এবং যে কোনো দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব ডি করে, তার মানে এই দূরত্বটা হচ্ছে ডি, এই দূরত্বটাও হচ্ছে ডি,
এই দূরত্বটাও হচ্ছে ডি। যে কোনো দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব বলেছে এখানে ডি করে, এবং প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল বলেছে আলফা করে। তাহলে বলেছে এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব কত হবে ফিগার 1-এ আর ফিগার 2-তে। তাহলে ফিগার 1-এ এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব কত হবে সেটা আমরা বের করব, ফিগার 2-তে এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব কত হবে সেটা আমরা বের করব। তাহলে প্রথমে আমরা ফিগার 1-এ বের করি, তারপরে ফিগার 2-তে বের করব, ঠিক আছে। তাহলে এরকমভাবে একাধিক পাত দিয়ে দিয়েছে, এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব বের করতে বলেছে। এই ধরনের অঙ্ক করতে গেলে তোমরা ভাববে যে এ আর বি এর ভেতর এরকম ব্যাটারিকে যুক্ত করে দেবে, তাহলে তোমাদের এই অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে। তাহলে এ আর বি এর ভেতর আমরা কি করলাম, ব্যাটারিকে যুক্ত করে দিলাম। তাহলে আমাকে কী করতে হবে, এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব বের করতে হবে। তাহলে এতে ধরছি, এতে কি আছে ব্যাটারির পজিটিভ এন্ড, আর বিতে কি আছে ব্যাটারির নেগেটিভ এন্ড। তাহলে আমরা ধরছি যে এ প্রান্তে কি সঞ্চিত আছে, পজিটিভ আধান। এ প্রান্তটা যে পাতগুলোর সাথে যুক্ত থাকবে সেই পাতগুলোতে পজিটিভ আধান হবে, আর যে পাতগুলোর সাথে বি যুক্ত আছে সেগুলোতে নেগেটিভ আধান হবে। তাহলে এগুলোতে নেগেটিভ আধান হবে। তারপরে এর পাতটা এর প্রান্তের সাথে যুক্ত আছে, তাহলে এটাতে আবার পজিটিভ আধান আছে এরকম করে। তারপরের পাতটা কার সাথে যুক্ত আছে, বি এর সাথে যুক্ত আছে। তাহলে সবার প্রান্তীয় বিভব প্রভেদ একই এখানে। তাহলে দেখো এই প্লাস আর মাইনাস নিয়ে একটা ধারক হবে, এই প্লাস আর মাইনাস নিয়ে আর একটা ধারক হবে, এই প্লাস আর মাইনাস নিয়ে আর একটা ধারক হবে। এখানে তাহলে তিনটে ধারক আছে তোমার, চারটে পাত এরকমভাবে ভেতরে থেকে তিনটে ধারক তোমার তৈরি করেছে। তাহলে তিনটে ধারক যদি এখানে থাকে, এই তিনটে ধারক কিসে আছে, একই বিভব প্রভেদের মধ্যে আছে। কারণ দেখো এ প্রান্তের বিভব যদি ভি হয়, বি প্রান্তের বিভব যদি 0 হয়, তাহলে এই প্রথম যে ধারকটা এটাকে যদি বলি C1, C1-এর বিভব প্রভেদ কত, ভি। C2-রও বিভব প্রভেদ কত, ভি। C3-রও বিভব প্রভেদ কত, ভি। সবারই বিভব প্রভেদ ভি। তাহলে এরা কিসে আছে, সমান্তরাল সমবায়ে আছে। তাহলে এ আর বি এর মধ্যে এই সমান্তরাল সমবায়ে থাকা এই তিনটে ধারকের যে তুল্য ধারকত্ব কত হবে, তাহলে C1, C2, C3 সমান্তরাল সমবায়ে আছে। তাহলে এই সমান্তরাল সমবায়ে থাকা এই তুল্য যে ধারকটা হচ্ছে, মানে তুল্য ধারক, এই সিস্টেমটা গঠিত হবে, এদের তুল্য ধারকত্ব কত হবে, C1 + C2 + C3 হবে, ঠিক আছে। এখন তিনটে ধারকের ধারকত্ব তো সেম হবে, C1 C2 আর C3-র মান সেমই হবে, কারণ এখানে এটা হবে ε0 α/d, কারণ সবার ক্ষেত্রে ডিস্টেন্সটা ডি বলেছে, সবারই প্লেট ক্ষেত্রফল আলফা বলেছে। তাহলে C1 এর ভ্যালু এটা হবে, C2 এর ভ্যালু এটা হবে, C3 এর ভ্যালু এটা হবে। তাহলে একবারে আমি লিখে দিতে পারি সি ইকুইভ্যালেন্ট এখানে কি হবে, C1 + C2 + C3 মানে 3C1 হবে, আর C1 মানে কত, 3ε0 α/ কি হবে, ডি, এরকমটা আমাদের হবে। তাহলে এটা হবে ফিগার 1-এর ক্ষেত্রে তুল্য ধারকত্বের মান, ঠিক আছে, 3ε0 α/d, যেখানে দেখো করেছি আমি। তাহলে এটা আমাদের হবে। এখানে যেটা করা আছে, এখানে উত্তরে খুব শর্টে করা আছে, এখানে ডিটেলসে কোনো আমি কিছু বলিনি। তাহলে ব্যাপারটা করলে এরকমটা আমাদের আসবে। ওকে, দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি এই জন্য ব্যাপারগুলো। এবার কি করতে হবে, এবার আবার দেখো ফিগার 2-তে এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব বের করতে হবে। তুমি কি করবে, এ আর বি এর ভেতর এরকম ব্যাটারিকে কানেক্ট করবে। তাহলে যদি ব্যাটারিকে কানেক্ট করো, তাহলে এ এর সাথে যেগুলো আছে সেগুলোতে পজিটিভ আধান থাকবে। তাহলে এখানে কি থাকবে, পজিটিভ আধান থাকবে। এখানে কি থাকবে, পজিটিভ আধান থাকবে, ঠিক আছে। এখানে কি থাকবে, মাইনাস থাকবে। এখানে কি থাকবে, মাইনাস থাকবে। তাহলে এই প্লাস মাইনাস নিয়ে কি হবে, একটা ধারক হবে। এই নিচের এই প্লাস মাইনাস নিয়ে কী হবে, আর একটা ধারক হবে। একটাতে পজিটিভ আধান আর একটাতে নেগেটিভ আধান থাকবে, সমান্তরাল পাত ধারকে, সেরকম আমরা পড়েছিলাম, সমপরিমাণ পজিটিভ নেগেটিভ আধান থাকে সমান্তরাল পাত ধারকে। তো এরকম করে আমাদের ধারক হবে, ঠিক আছে। বা ধারক সিস্টেমে একটা পাতে যতটা পজিটিভ থাকে অন্য পাতে ততটা নেগেটিভ দিয়ে আমরা এরকম গঠন করি ধারককে। তাহলে এরকমটা আমাদের থাকবে। তাহলে দেখো এবার দুটো ধারক হচ্ছে, আগেরবার তিনটে ধারক হয়েছিল, কিন্তু এবার এই স্ট্রাকচারটা চেঞ্জ করে দেওয়ার ফলে দেখো তিনটে ধারকের জায়গায় দুটো ধারক হয়ে গেল, পাত কিন্তু চারটেই আছে। তাহলে এখন ধারকত্ব কত হবে, এখন C1 C2 কিসে থাকবে, সমান্তরাল সমবায়ে থাকবে। তাহলে এখন তুল্য ধারকত্ব CQ কত হবে, CQ হবে 2C1। আর C1 মানে কত, C1 মানে হচ্ছে সেই একই রকমভাবে আমরা লিখতে পারি যে C1 মানে কত হবে, C1 মানে হবে ε0 α/d। তাহলে আনসার কি হবে এখানে, যে 2ε0 α/d, এরকমটা আমাদের হবে। কারণ C1 মানে এই প্লেট এরিয়া, দেখো সেই ডি তো বলছে, ক্ষেত্রফল কত বলেছে, প্লেটের ক্ষেত্রফল বলেছে আলফা, দূরত্ব বলেছে ডি। তাহলে C1 = কত হবে, এটা হবে, আর তার দুগুণ হবে ইকুইভ্যালেন্ট। এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব ফিগার 2 এর জন্য এটা হবে, আর ফিগার 1 এর জন্য এইটা হবে, যেটা আগে বুঝিয়েছিলাম। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি এটা। তারপরে কি বলেছে দেখো কোয়েশ্চেনে, এখানে দেখো একটা ব্যাটারি যুক্ত করা আছে, যুক্ত করে বলেছে এই সংস্থাটাতে প্রতিটি ধারকে সঞ্চিত আধানের পরিমাণ নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রতিটা ধারকে আধানের পরিমাণ নির্ণয় করো। আমি তোমাদের কি পড়িয়েছিলাম, এই ধারকের সমবায় পড়ানোর সময় কি বলেছিলাম, যে ধারকগুলো শ্রেণী সমবায় থাকে তাদের যে
তাদের তাদের যে সঞ্চিত আধান, প্রতিটা ধারকে সঞ্চিত আধান শ্রেণী সমবায়ে থাকলে তার পরিমাণ কি হয়? সমান হয়। শ্রেণী সমবায়ে প্রতিটা ধারকে সমান পরিমাণ আধান থাকে, তাহলে 3 মাইক্রোফ্যারাড আর 6 মাইক্রোফ্যারাড এই প্রতিটা ধারকেই কি থাকবে? সমান সমান আধান থাকবে। এবং এই 3 মাইক্রোফ্যারাড আর 6 মাইক্রোফ্যারাডের যে তুল্য ধারকত্ব কত হবে? দুটো ধারক যদি শ্রেণীতে থাকে তাহলে তাদের তুল্য ধারকত্বের সূত্র কি হয় বলেছিলাম, যে C1 ইন্টু C2 বাই কি হয়? C1 প্লাস C2। এটা হচ্ছে দুটো ধারক যদি শ্রেণীতে থাকে তাহলে তুল্য ধারকত্বের রাশিমালা। তাহলে শ্রেণী সমবায় থাকলে তুল্য ধারকত্ব এটা হয়। তাহলে এই 3 আর 6 মাইক্রোফ্যারাডের তুল্য ধারকত্ব কত হবে? 3 ইন্টু 6 বাই 3 প্লাস 6 এত মাইক্রোফ্যারাড হবে। তাহলে 18 বাই 9 করলে 2 মাইক্রোফ্যারাড হবে। তাহলে 3 মাইক্রোফ্যারাড আর 6 মাইক্রোফ্যারাড এই দুটো ধারক দিয়ে যে শ্রেণী সমবায় গঠিত হয়েছে ওপরে, তাদের তুল্য ধারকত্ব কত হবে? তাদের তুল্য ধারকত্ব হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে আমি ধরে নিলাম ওদের পরিবর্তে যেন এই 2 মাইক্রোফ্যারাডটা আছে। এবং আমি শ্রেণী সমবায় পড়ানোর সময় বারবার বলেছি যে শ্রেণী সমবায়ে যদি একাধিক ধারক থাকে তাহলে প্রতিটা ধারকে সঞ্চিত আধানের পরিমাণ সমান হয়, এবং ওই শ্রেণী সমবায়ের ধারকগুলোর পরিবর্তে যদি আমি একটা তুল্য ধারক ব্যবহার করি, সেই তুল্য ধারকেও ওই প্রতিটা ধারকের সমান পরিমাণ আধান সঞ্চিত হয়। তার মানে 3 মাইক্রোফ্যারাড আর 6 মাইক্রোফ্যারাডে যতটা পরিমাণ আধান সঞ্চিত হচ্ছে, এই 2 মাইক্রোফ্যারাডেও ততটাই আধান সঞ্চিত হবে যতটা এই 3 মাইক্রোফ্যারাড আর 6 মাইক্রোফ্যারাডের প্রত্যেকটাতে হচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে তাহলে আমরা কি করছি? ওপরের সার্কিটটাকে এরকম করে ইজি করে ভাবছি, ইজি ওয়েতে ভাবছি, যে নিচে 2 মাইক্রোফ্যারাড ছিল, তাহলে ওপরের 6 আর 3কে আমি রিপ্লেস করে এরকম তুল্য সিস্টেমটা বানালাম। তাহলে এটা আমাদের হলো। তাহলে 60 ভোল্ট আছে। এবার দেখো 60 ভোল্ট এই যে বিভব প্রভেদটা আমি দিয়েছি ব্যাটারি দিয়ে, এই ব্যাটারি দিয়ে যে বিভব প্রভেদটা দেখা যাচ্ছে সেটা 2 মাইক্রোফ্যারাডেও পড়ছে, ওপরের 2 মাইক্রোফ্যারাডেও পড়ছে, নিচের 2 মাইক্রোফ্যারাডেও পড়ছে। মানে এবার যে ধারক দুটো হলো, ঠিক আছে, উপরেরটা তুল্য ধারক, তাহলে এই তুল্য ধারক আর নিচের যে ধারকটা 2 মাইক্রোফ্যারাডের যে ধারক, এই দুটো ধারকেরই প্রান্তীয় বিভব প্রভেদ 60 ভোল্ট হবে। কেন? কারণ দুটো ধারকই এখন সমান্তরাল সমবায়ে আছে। তাহলে নিচের যে 2 মাইক্রোফ্যারাড তাতে সঞ্চিত আধান কত হবে? তার প্রান্তীয় বিভব প্রভেদ যদি 60 ভোল্ট হয় তাহলে Q ইজ ইকুয়াল টু CV জানি। তাহলে এই ধারকটাতে সঞ্চিত আধান কত হবে সেটাকে যদি বলি Q1, তাহলে Q1 ইজ ইকুয়াল টু কত হবে? C ইন্টু V। তাহলে C ইন্টু V কি করলে কত হবে? 2 ইন্টু 60 হবে। তাহলে এটা করলে কত হবে? 120 মাইক্রোকুলম। তাহলে নিচের এই ধারকটাতে সঞ্চিত আধান কত হবে? 120 মাইক্রোকুলম। ওপরের এই ধারকটাতেও সঞ্চিত আধান কত হবে? দেখো একই রকমভাবে বের করতে পারি। Q2 ইজ ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু 60। তাহলে এটা করলে কত হবে? 120 মাইক্রোকুলম। এই 120 মাইক্রোকুলম এই 2 মাইক্রোফ্যারাডে থাকবে। আবার যেহেতু এই 2 মাইক্রোফ্যারাডটা কোথা থেকে এসেছে? 3 আর 6 মাইক্রোফ্যারাডের তুল্য ধারক ওটা, তাহলে এটাতে যতটা আধান থাকবে এই 3 মাইক্রোফ্যারাডেও ততটা আধান থাকবে, 6 মাইক্রোফ্যারাডেও ততটা আধান থাকবে। তার মানে এটাতে সঞ্চিত আধান হবে 120 মাইক্রোকুলম, এটাতেও হবে 120 মাইক্রোকুলম, এটাতেও হবে 120 মাইক্রোকুলম। ঠিক আছে, এই সবগুলোতেই আধান 120 মাইক্রোকুলম হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো সেটাই আমি এখানে বলেছি। এখানে বুঝতে পেরেছো? খুবই ইজি, মনে থাকবে আশা করি সবার। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে কি বলেছে, যে প্রত্যেকটা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ যদি 0.5 ওহম হয় তাহলে 2 মাইক্রোফ্যারাড যে ধারক, সেই ধারকের সঞ্চিত আধানের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে কী বলেছে, যে 2 মাইক্রোফ্যারাড ধারকের সঞ্চিত আধান কত হবে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5 ওহম। তাহলে এখানে এক্সট্রা কত যেন রোধ আছে? 0.5 ওহম রোধ আছে। ঠিক আছে, এই বর্তনীটাতে কারেন্ট কোন দিকে ফ্লো করবে? আমি বারবার বলেছি যে এখানে ডিসি ব্যাটারি আছে, আর ডিসি ব্যাটারি কি করে দেয়? ডিসি ব্যাটারি কি মানে ধারক কি করে? ধারক ডিসিকে ব্লক করে দেয়। তাহলে ডিসি কারেন্টকে তোমাকে পাস করতে দেবে না ধারকটা। তাহলে কারেন্ট কোন দিকে যাবে? কারেন্ট নিশ্চয়ই এইভাবে ফ্লো করবে, কারেন্ট এইভাবে ফ্লো করবে, যে ডিসি কারেন্টকে ফ্লো হতে দিচ্ছে না। স্থির অবস্থায় কোনো কারেন্ট ফ্লো হবে না। ধারকের পাত দুটোর ভেতর দিয়ে ডিসি ব্যাটারি যুক্ত থাকলে স্থির অবস্থায় যখন ধারকটা পুরোপুরি চার্জ হয়ে যাবে সেই অবস্থায় ধারকের পাত দুটো দিয়ে কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে, তাহলে ধারকের পাত দুটো দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, যেহেতু ডিসি ব্যাটারি ওর সাথে যুক্ত আছে। তাহলে যে এরকমভাবে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এই সার্কিটে কারেন্ট ফ্লো কত হচ্ছে সেটা আমি দেখতে চাইছি। আমার উদ্দেশ্য কি বের করা? আমার উদ্দেশ্য হচ্ছে এই 2 মাইক্রোফ্যারাড ধারকটার প্রান্তীয় বিভব প্রভেদ কত সেটা আমি বের করতে চাইছি। ঠিক আছে, এই 2 মাইক্রোফ্যারাড ধারকটার প্রান্তীয় বিভব প্রভেদ কত সেটা আমি বের করতে যাচ্ছি। তাহলে সেটা দেখো কত হবে, সেটা আমি বের করতে যাচ্ছি। এখানে দেখো একটা এক্সট্রা 0.5 ওহম কিন্তু আছে। এটা কোথা থেকে এসেছে? এই ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ সেটা বলেছে 0.5 ওহম। তাহলে ওপরে যে শুধু 2 ওহম আছে তা নয়, নিচেও আর একটা যেন রেজিস্ট্যান্স আছে 0.5 ওহম।
ঠিক আছে, যেটা তুমি দেখতে পাচ্ছ না, যেটা তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে। তোমার মনে হচ্ছে কি, তোমার মনে হচ্ছে ব্যাটারিটা এইভাবে যুক্ত আছে, যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে কারেন্ট ফ্লো যদি না হয়, সমান্তরাল সমবায়ে কি আছে, সমান্তরাল সমবায়ে এই 2 ওহম আছে, আর নিচে কি আছে, এরকম ব্যাটারি যুক্ত আছে, এরকম যেন সিস্টেমটা আছে। তাহলে এরকম যদি সিস্টেমটা সিম্পলি থাকতো, যেটা আগের সিচুয়েশনে ছিল, তাহলে আমরা ধরছিলাম সব সমান্তরাল সমবায়, ওপরেগুলো সব সমান্তরাল সমবায়ে আছে। তাহলে ওপরে যেগুলো যদি সমান্তরাল সমবায়ে থাকে, তাহলে 2 ওহমের প্রান্তীয় বিভব প্রভেদ কত হওয়া উচিত, 2 ভোল্ট। আবার এই ধারকটার মধ্য দিয়েও তো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে এর এই 2 মাইক্রোফ্যারাড আর 10 ওহম, এই 2 মাইক্রোফ্যারাডের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে, এটার সাথে সমান হবে, এই 2.5 ভোল্টের সাথে সমান হবে। এটা যেন তোমার মনে হচ্ছে, যেহেতু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না এদিকে, তাহলে 10 ওহমের মধ্য দিয়ে প্রান্তীয় বিভব প্রভেদ কত, 0। তাহলে পুরো বিভবটাই কার এগেনস্টে এসে পড়েছে, 2 মাইক্রোফ্যারাডের এগেনস্টে এসে পড়েছে বলে যেন তোমার মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই না। অ্যাকচুয়ালি এখানে দেখো, এখানে কিন্তু একটা রোধ আছে, যেটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। তাহলে ওখানেও তো কিছুটা ভোল্টেজ লস হয়েছে, তাহলে 2.5 ভোল্ট পুরোটা কিন্তু এই 2 মাইক্রোফ্যারাডের এগেনস্টে আসছে না। তাহলে 2 মাইক্রোফ্যারাডের এগেনস্টে কতটা বিভব প্রভেদ আসছে, এই 2 ওহমের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এই সার্কিটে কারেন্ট যদি আই হতো, তাহলে 2 ওহমের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হওয়ার ফলে কতটা বিভব প্রভেদ 2 ওহমের প্রান্তে হতো। তাহলে 2 ওহমের প্রান্তীয় বিভব প্রভেদ হতো আই ইন্টু ভি সমান আই ইন্টু আর। তাহলে 2 ইন্টু আই করলে আমরা কি পেতাম, যে 2 ওহমের প্রান্তীয় বিভব প্রভেদ পেতাম। 2 ওহমের যে প্রান্তীয় বিভব প্রভেদ, সেটা এই ধারকের প্রান্তে আসবে। তাহলে 2 মাইক্রোফ্যারাড যে ধারকটা, তার প্রান্তীয় বিভব প্রভেদ হবে এই 2 ওহম যে ধারকটা ওপরে যেটা লাগানো আছে, তার প্রান্তীয় বিভব প্রভেদের সাথে সমান। তাহলে আমাকে কী করতে হবে, সার্কিটে কারেন্ট প্রথমে বের করতে হবে। তাহলে আই ইজ ইকুয়াল টু কী হবে, এই সার্কিটের যে তড়িৎচালক বল বাই কী করতে হবে, টোটাল রেজিস্ট্যান্স করতে হবে, কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে সেই পথের রেজিস্ট্যান্স। এই 10 ওহমের এখানে কোনো কাজ নেই, কারণ এর ভেতর দিয়ে তো কারেন্ট যাচ্ছে না। কারেন্ট যাচ্ছে কার ভেতর দিয়ে, 0.5 ওহমের ভেতর দিয়ে, যেটা এই ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ। আর ওপরে কি আছে, ওপরে 2 ওহম আছে, এই দুটো রোধের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে এই দুটো রোধের তুল্য রোধ কত হবে, শ্রেণীতে আছে 2 ওহম আর 0.5 ওহম, তাহলে তুল্য রোধ কত হবে, তুল্য রোধ হবে 2 প্লাস 0.5। তাহলে এটা করলে কত হবে, ওপরে কত ভোল্ট, মানে ই সমান কত ভোল্ট, 2.5 ভোল্ট, বাই কত আছে 2.5, এটা করলে কত হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটে কারেন্ট কত, 1 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে এই 2 ওহম যে ধারকটা, সেই 2 ওহম ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে, 2 ইন্টু 1 অ্যাম্পিয়ার, তার মানে কত হবে 2 ভোল্ট। তাহলে এই 2 ওহম যে ধারকটা, সেই ধারকের যে প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে, 2 ভোল্ট হবে। তাহলে 2 ওহমের প্রান্তীয় বিভব প্রভেদ যদি 2 ভোল্ট হয়, তাহলে এবার আমাকে জানতে চেয়েছে যে 2 মাইক্রোফ্যারাড ধারকের সঞ্চিত আধান কত হবে। তাহলে আমরা কি জানি, কিউ ইজ ইকুয়াল টু সিভি জানি। তাহলে 2 মাইক্রোফ্যারাড ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে, 2 ভোল্ট হয়েছে এখন। তাহলে সি হচ্ছে 2 মাইক্রোফ্যারাড আর ভি কত 2, তাহলে এটা গুণ করে দিলে কত হচ্ছে আমাদের 4 মাইক্রোকুলম। তাহলে কত আধান এই 2 মাইক্রোফ্যারাড ধারকে সঞ্চিত হবে, 4 মাইক্রোকুলম কিন্তু সঞ্চিত হলো। দেখো বিভব প্রভেদ কিন্তু 2.5 ভোল্ট হয়নি, একটু কমে গেছে, যে কারেন্টটা 0.5 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তার জন্য একটু ভোল্টেজের লস হয়েছে। তাহলে 2 ভোল্ট আমি পেয়েছি কার প্রান্তে, 2 ওহমের প্রান্তে। আর 2 ওহমের যে প্রান্তে যে ভোল্টেজটা পড়েছে, সেটাই 2 মাইক্রোফ্যারাডের পড়বে। কিন্তু এই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসছে, খুবই ইম্পর্টেন্ট, 12-এর জন্য খুব ইম্পর্টেন্ট, এটা যেই নিটের জন্য তো ইম্পর্টেন্ট বটে, ঠিক আছে, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই পরিমাণ আধান এখানে সঞ্চিত হবে। 2 মাইক্রোফ্যারাডে কতটা আধান সঞ্চিত হবে, 4 মাইক্রোকুলম, এই পরিমাণ আধান এখানে সঞ্চিত হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখে বোঝা যাচ্ছে এটা ক্যাপাসিটর ব্রিজের অঙ্ক, এগুলো আমি তোমাদের করিয়েছিলাম। ক্যাপাসিটর এটা ব্রিজ, এই ব্রিজ সার্কিট আমি বলেছিলাম যদি C1 C2 C3 C4 এটা হয়, আর এটা যদি C5 হয়, যদি C1/C2 ইজ ইকুয়াল টু C3/C4 হয়, তাহলে এই ব্রিজটা ব্যালান্সড সিচুয়েশনে আছে। ব্যালান্স সিচুয়েশনের বাংলা হচ্ছে নিষ্পন্দ অবস্থায় আছে। আমি তোমাদের যখন থিওরি পড়েছিলাম, তখন ভুল করে আমি এটাকে বাংলায় সুস্পন্দ অবস্থা বলেছিলাম, সুস্পন্দ নয়, এটাকে বলে নিষ্পন্দ অবস্থা, বাংলায় এটাকে বলে নিষ্পন্দ অবস্থা। এই যদি সিচুয়েশন হয়ে যায়, যখন C1/C2 ইজ ইকুয়াল টু C3/C4 হয়ে যায়, সেই অবস্থাটাকে বাংলায় বলে নিষ্পন্দ অবস্থা, বা ইংলিশে বলে ব্যালান্সড কন্ডিশন। তাহলে এই ব্রিজটা ব্যালেন্স তখনই থাকবে যদি C1/C2 ইজ ইকুয়াল টু C3/C4 হয়ে যায়। আর যদি ব্যালেন্স থাকে, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ সমান হয়ে যায়। C5-এ কোনো আধান সঞ্চিত হয় না। তাহলে C5 যে ধারকটা 10 মাইক্রোফ্যারাড, তার এখানে কোনো কাজ নেই, যেহেতু এখানে কোনো আধান এখানে সঞ্চিত হচ্ছে না।
ঠিক আছে, তাহলে ওটাকে তুমি সার্কিট থেকে সরিয়ে দাও, তাহলে সার্কিট থেকে সরিয়ে দিলে ব্যাপারটা আমাদের এরকম দাঁড়ালো। তাহলে এখানে কি হলো, তাহলে C1 আর C3 তাহলে কিসে হয়ে গেল, শ্রেণীতে হয়ে গেল। ওপরে C1 C3, নিচের C2 আর C4 কিসে হয়ে গেল, শ্রেণীতে হয়ে গেল। তাহলে ওপরের যে দুটো 10 মাইক্রোফ্যারাড তার তুল্য ধারকত্ব কত হবে, সমান মানের ধারক আছে, আমি বলেছিলাম যে সমান মানের একাধিক ধারক যদি শ্রেণীতে থাকে তাহলে তুল্য ধারকত্ব কী করে বের করতে হয়, সমান মানের ধারকের মান নিতে হয় বাই ধারকের সংখ্যা করতে হয়, যে কতগুলি সমান মানের ধারক শ্রেণীতে যুক্ত আছে, দুটো, তাহলে কি করবো 10/2, এটা করলে ওপরে কত হবে 5 মাইক্রোফ্যারাড হবে ওপরের দুটো ধারকের তুল্য ধারকত্ব, নিচের যে দুটো 10 মাইক্রোফ্যারাড তাদের তুল্য ধারকত্ব কত হবে, এরকমটা হবে। তাহলে ওপরের যে 5 মাইক্রোফ্যারাড আর নিচের যে 5 মাইক্রোফ্যারাড তুল্য ধারক দুটো হলো, তারা আবার কিসে আছে, সমান্তরাল সমবায়ে আছে। তাহলে এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব কত হবে, 5 + 5 সমান কত হবে 10 মাইক্রোফ্যারাড। তাহলে এই সিস্টেমের তুল্য ধারকত্ব কত হবে 10 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তাহলে কতটা ইজি হয়ে গেল দেখো। তাহলে এইভাবে ব্রিজ থাকলে দেখবে এরকম ব্যালেন্স কন্ডিশন আসছে কিনা, আর ব্যালেন্স কন্ডিশন দিয়েই পরীক্ষায় দেবে তোমাদের। ঠিক আছে, অন্য কিছু দেবে না, অন্য কিছু দিলে করা ডিফিকাল্ট তোমাদের জন্য, সেজন্য দেবে না। নিটে তো দেবেই না, যে এইতে দিতে পারে কিন্তু দেওয়ার সম্ভাবনা খুবই কম, একমাত্র অ্যাডভান্স ছাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম, অ্যাডভান্সেও খুবই কম দেয় মাঝে মাঝে। এই যে অ্যাকচুয়ালি ওখানে KVL ইউজ করে করতে হয় সেই টাইপের কোয়েশ্চেন দেয়, ঠিক আছে, সেটা আলাদা জিনিস। ঠিক আছে, ওখানে রেজিস্ট্যান্স ক্যাপাসিটর মিক্সড করে KVL ইউজ করে করতে হয়, সেটা আলাদা জিনিস। ওগুলো তোমাদের কারেন্টের ইয়েতে শেখানো হবে, যখন আমি প্রবাহী তড়িৎ পড়াবো সেখানে দেখাবো ওগুলো। তাহলে এরকমটা আমাদের হবে। তাহলে ফাইনাল আনসার কত হবে আমাদের 10 মাইক্রোফ্যারাড হবে। তাহলে আপাতত এটাই জেনে যাও যে এই ক্যাপাসিটর ব্রিজে যদি ব্যালেন্সড হয়, তাহলে ব্যালেন্সড হলে C1/C2 = C3/C4 হয়। সেই ক্ষেত্রে কীভাবে ক্যালকুলেশন করতে হয়, এটা এখানে সবগুলো সমান দিয়ে দিয়েছে, আলাদাও দিতে পারতো, ধরো এটা দিত 1, এটা দিত 2, এটা দিত 3 মাইক্রোফ্যারাড, এটা দিত 6 মাইক্রোফ্যারাড, এরকমও দিতে পারতো। তাহলেও দেখো রেশিওটা 1/2 হতো। এক্ষেত্রেও কিন্তু ব্যালেন্স থাকতো। সেই অবস্থায় ধারকত্ব কত হতো, আমরা কী করতাম, ওপরের ধারক দুটোকে শ্রেণীতে ধরে নিতাম, নিচের ধারক দুটোকে শ্রেণীতে ধরে নিতাম, তাদের তুল্য বের করতাম, ওগুলো আবার সমান্তরাল সমবায় থাকতো, সেখান থেকে ফাইনাল আনসার পেয়ে যেতাম। ওভাবে আমরা বের করতাম। তাহলে বোঝাতে পেরেছি আশা করি এটা আমরা। এবার দেখো এটা কি করতে হবে, এখানে এ আর বি এর ভেতর তুল্য ধারক কত বের করতে বলেছে। ঠিক আছে, আমি দেখে বুঝতে পারছি এই প্রথম 3টে ধারকের সিস্টেমটা একরকমের, সেটাকে রিপিট করে আবার দেখো সেকেন্ডে দিয়েছে। তাহলে এই জিনিসটা পরের 3টে ধারকের যে অবস্থাটা আর প্রথম 3টে ধারক দিয়ে যে গঠিত অবস্থাটা, এটা একে অন্যের দেখো রিপিটেশন আছে, একই জিনিস দুবার দিয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম 3টের জন্য আগে আমরা হিসাব করি। এখানে কোয়েশ্চেন যদি ছোট হয় তাহলে প্রথম 3টে দিয়েও এরকম দিতে পারে। ঠিক আছে, তাহলে এখানে বলছি এরকম যদি সিস্টেমটা থাকে তাহলে এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব কী করে আমাদের বেরোবে সেটা বের করতে বলেছে। দেখো খুব ভালো করে বুঝবে এটা। এই যে সিম্পলি একটা জিনিস যুক্ত করা আছে, এটা হচ্ছে তার, নর্মাল তার, এটাতে আমরা ধরবো কোনো বিভব প্রভেদ হয়নি। এখানে এই অঙ্ক করার জন্য আমরা ধরবো ওটাতে কোনো বিভব পতন হয়নি। তার মানে এ অংশটা যদি এখানে থাকে, এটা যদি এ পয়েন্ট হয়, ওই এ পয়েন্টের যা ভোল্টেজ, এই এ পয়েন্টটা এটাও এ পয়েন্টকে বোঝাচ্ছে। কারণ এ পয়েন্টকে বোঝাচ্ছে মানে কি, ওই পয়েন্টগুলোর ভোল্টেজ কি সেম আছে। তাহলে এটা যদি এ পয়েন্ট হয়, আমরা ভাবছি এটাও এই পয়েন্ট আমার, কারণ ওটা তো তারেরই এক্সটেনশন। ঠিক আছে, আর তো কিছু নেই ওখানে ভেতরে, না কোনো রেজিস্ট্যান্স আছে, না কোনো রোধ আছে, না কোনো ধারক আছে, না কিছু আছে, ভেতরে কিছু নেই। তাহলে এটা যদি এ পয়েন্ট হয়, এটাও আমাদের কি হবে, এ পয়েন্ট হবে। তাহলে এই যে C1, C2, C3 এই 3টে ধারকেরই একটা অংশ কোন দিকে যুক্ত করা আছে, এতে যুক্ত করা আছে। তাহলে এটা যদি আমার C1 হতো, এটা যদি আমার C2 হতো, এটা যদি আমার C3 হতো, তাহলে C1, C2, C3 এই 3টে ধারকেরই একটা দিক এতে যুক্ত আছে। এই 3টে ধারকেরই একটা দিক কিসে যুক্ত আছে, এতে যুক্ত আছে। এই হচ্ছে সেই এ, সেটা আমি বোঝাচ্ছি। দেখো C2রও একটা দিক এতে যুক্ত আছে, C3রও একটা দিক এতে যুক্ত আছে, এরকমটা আছে। অন্য দিকটা কোথায় যুক্ত আছে, এই দেখো C1 এর অন্য দিকটা কোথায় যুক্ত আছে, এখানে। এই পয়েন্টকে নাম দিচ্ছি ধরো আমি C, তাহলে C1 আর C2র কানেক্টিং পয়েন্ট হচ্ছে C। তাহলে এইটা কি একটা সিম্পল তার, তাহলে আমি বলি সিম্পল তার যদি থাকে তাহলে C পয়েন্টে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কোন পয়েন্টে আসবে, আবার এই পয়েন্টে আসবে। তাহলে এটার জন্য সেই C পয়েন্ট। তাহলে এই C3টা আবার কার সাথে যুক্ত, C এর সাথে যুক্ত। তাহলে C3-র সাথে কে যুক্ত, C1 এর যে আরেকটা এন্ড আছে, একটা প্রান্ত তো এর সাথে যুক্ত। C1 এর আরেকটা এন্ড কার সাথে যুক্ত, এই C পয়েন্টের সাথে যুক্ত। তাহলে C1 এর আরেকটা এন্ড কার সাথে যুক্ত, C ধারকের মানে C প্রান্তের সাথে যুক্ত। C2-র আরেকটা এন্ড কার সাথে যুক্ত,
সি প্রান্তের সাথে যুক্ত, C3 এর আরেকটা এন্ড কার সাথে যুক্ত দেখো সি প্রান্তের সাথে যুক্ত, আর C3 এর একটা এন্ড কোন দিকে যুক্ত এ এর সাথে যুক্ত, তাহলে একটা এন্ড এ এর সাথে যুক্ত, আরেকটা এন্ড কার সাথে যুক্ত সি এর সাথে যুক্ত, তাহলে এই তিনটে ধারকেরই দেখো একটা দিক এ এর সাথে যুক্ত আর একটা দিক সি এর সাথে যুক্ত, এটা হচ্ছে আমাদের সেই সি পয়েন্টটা। ঠিক আছে, তাহলে এটুকু পর্যন্ত আমাদের হলো। তাহলে দেখো এই তিনটে ধারক যেটা ছিল প্রথম সিস্টেম সেটাকেই রিপিট করে আবার পরের তিনটেকে বানিয়েছে, তাহলে একই রকমই হবে। ঠিক আছে, তাহলে এরকমভাবে দেখো কত ইজিলি করে ফেললাম আমরা। এই প্রথম তিনটে ধারক আসলে যে শ্রেণী সমবায় আছে সেটাই আমাকে বোঝাতে চাইছি, একটু জটিল করে দেওয়া আছে ছবিটা। তারপরে কি আছে, এটাকে বলছি C4 ধারক, এটাকে বলছি C5 ধারক, এটাকে বলছি C6 ধারক। তাহলে এই ধারকগুলোর ক্ষেত্রে কি হয়েছে দেখো, C4 এর একটা এন্ড কোন দিকে যুক্ত আছে সিতে, এবার এটা যদি সি হয় এটা আমার সি, তাহলে এই সিতে কে যুক্ত আছে তোমার সিতে যুক্ত আছে এই C6 এর একটা এন্ড, আবার C5 এর একটা এন্ডও কোথায় যুক্ত আছে সিতে যুক্ত আছে। তাহলে সেভাবে যদি করি আমরা তাহলে কি হবে, এই C4 এর একটা এন্ড কোথায় যুক্ত আছে সিতে যুক্ত, C5 এর একটা এন্ড কোথায় যুক্ত সিতে যুক্ত, আবার C6 এর একটা এন্ড কোথায় যুক্ত সিতে যুক্ত। তাহলে এই C4 C5 আর C6 এদের প্রত্যেকটিরই একটা করে এন্ড কোন দিকে যুক্ত আছে সিতে যুক্ত আছে, অন্য এন্ডটা কোন দিকে যুক্ত আছে এটা কি তোমার বি, তাহলে C6 এর একটা এন্ড কোথায় যুক্ত বিতে যুক্ত, এটা যদি তোমার বি হয় তাহলে এটাও কি হবে তোমার বি পয়েন্টই হবে, ওই একই ভোল্টেজের পয়েন্টকে বোঝাচ্ছে। তাহলে ওটা যদি বি হয় এটাও তোমার বি, তাহলে C4 C5 এর একটা করে এন্ড কোন দিকে যুক্ত আছে বিতে যুক্ত আছে, একটা করে এন্ড তো অলরেডি সিতে যুক্ত, অন্য এন্ডটা কোন দিকে যুক্ত বিতে যুক্ত, তাহলে সেটাকে এইভাবে বলছি যে একটা এন্ড এরকম বিতে যুক্ত। তাহলে এরকমভাবে বলছি C4 C5 C6 কিসে আছে সমান্তরাল সমবায়ে আছে এবং তার একটা এন্ড সিতে যুক্ত আর একটা এন্ড বিতে যুক্ত। তাহলে দেখো আমার যে সিচুয়েশনটা দিয়েছিল সেটা কত সিম্পলিফাই হয়ে গেল। তাহলে এবার যদি তোমাকে বলে এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব বের করা খুবই ইজি। ঠিক আছে, কি হবে, এই প্রথম তিনটে ধারক কিসে আছে সমান্তরাল সমবায় আছে, এটা কি এটা সি মানের ধারক, এটা সি মানের ধারক, এটা সি মানের ধারক, এই তিনটে ধারকের তুল্য ধারকত্ব কত হবে 3C, তাহলে 3C এই 3C আর পরের তিনটেরও তুল্য ধারকত্ব কত হবে সমান্তরাল সমবায় আছে, তাহলে তুল্য ধারকত্ব ওই তিনটের কত হবে 3C, তাহলে এই 3C আর 3C কিসে আছে শ্রেণী সমবায় আছে, তাহলে এদের তুল্য ধারকত্ব কত হবে, যে প্রতিটা সমান মানের ধারকের মান বাই কী হবে সংখ্যা, যেহেতু শ্রেণী সমবায় আছে এটা করলে কত হবে 1.5C, তাহলে এ আর বি এর ভিতর তুল্য ধারকত্ব কত হবে 1.5C হবে, তাহলে আনসার হবে আমাদের 1.5C। তাহলে এরকম করে ইকুইভ্যালেন্ট তুল্য বর্তনীর ছবি এরকম হবে, ওপরের ছবিটাকে যদি আমরা ইজি করে ভাবি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, এবং তুল্য ধারকত্ব কত হবে এই দেখো যেটা এখানে লিখেছি যে 1.5C, এটা আমাদের আনসার হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো নিচে আর একটা এই টাইপের অঙ্ক দেওয়া আছে যে এই C1 C3 C4 C5 ধারকত্ব 4 মাইক্রোফ্যারাড, তাহলে কোনটা কোনটা ধারকত্ব বলেছে C1 C3, তাহলে এটা 4 মাইক্রোফ্যারাড, এটা 4 মাইক্রোফ্যারাড, এটা 4 মাইক্রোফ্যারাড, এটা 4 মাইক্রোফ্যারাড, এটা আলাদা 2 মাইক্রোফ্যারাডটা আলাদা, এই C2টার ধারকত্ব হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে এবার আমরা কী করে করবো, তাহলে দেখো কীভাবে করবো, তুল্য ধারকের ছবিটা মানে তুল্য বর্তনীর যে ছবিটা সেটা আমরা আঁকার চেষ্টা করি, সেটা যদি আমরা আঁকতে পারি অঙ্কদার হয়ে যাবে। তাহলে এই C1 আর C4 এর একটা প্রান্ত কোন দিকে যুক্ত এতে যুক্ত, তাহলে আমরা এ বলছি এই পয়েন্টটা, এ পয়েন্টে কে কে যুক্ত আছে এ পয়েন্টে যুক্ত আছে দেখো C1 আর C4, তাহলে এর উপরেরটা C4 বলছি নিচেরটা কি বলছি C1, তাহলে C1 আর C4 এর একটা এন্ড কোন দিকে যুক্ত আছে এতে যুক্ত আছে, আর একটা এন্ড কোন দিকে যুক্ত আছে আর একটা এন্ড এই পয়েন্টে যুক্ত আছে, এই পয়েন্টটাকে ধরো বলছি আমরা সি পয়েন্ট, তাহলে আর একটা এন্ড কোথায় যুক্ত আছে আর একটা এন্ড যুক্ত আছে সিতে, তাহলে এর একটা এন্ড C1 এর একটা এন্ড কোন দিকে যুক্ত আছে এতে, আর একটা এন্ড কোন দিকে যুক্ত এই সিতে যুক্ত, আবার C2রও একটা এন্ড সিতে যুক্ত। ঠিক আছে, তাহলে এখানে কোনো একটা পয়েন্টকে যদি আমরা সি বলে ধরে নিই, ধরো এটা আমাদের সি পয়েন্ট, তাহলে সিতে কে যুক্ত আছে সিতে C2র একটা এন্ড যুক্ত আছে, আবার C1এরও একটা এন্ড যুক্ত আছে, C1এর একটা এন্ড হবে তাহলে C1এর একটা এন্ড এখানে সিতে যুক্ত আছে, তাহলে এটাকে যদি আমি সি পয়েন্ট হিসেবে ধরে নিই, তাহলে সি পয়েন্টে কে কে যুক্ত আছে C1এর একটা এন্ড যুক্ত আছে, C2র একটা এন্ড যুক্ত আছে, এবার C2র একটা এন্ড কোন দিকে যুক্ত সিতে যুক্ত, আর একটা এন্ড কোন দিকে যুক্ত আর একটা এন্ড দেখো C4 এর সাথে যুক্ত, তার মানে বুঝতে পারছি এই C2টা এইভাবে আছে, C2টা এইভাবে আছে, C2র একটা এন্ড C4 এর সাথে যুক্ত আর একটা এন্ড সি এর সাথে যুক্ত, আবার সিটা হচ্ছে C1 এর অন্য একটা অংশ, C1 এর একটা অংশ এতে যুক্ত আর একটা অংশ সিতে যুক্ত, এইভাবে আমি ধরছি, তাহলে এইভাবে আমরা ভাবলে ইজি হয়ে গেল আমাদের। তারপরে কি বলছে C3 আর C5 সেম রকম, C3 আর C5 এর ডান দিকের যে এন্ড সেটা বিতে যুক্ত, আর বাম দিকের C3 এর বাম দিকের এন্ডটা C2র মানে এই তিনটে একই পয়েন্ট,
এই তিনটে একই পয়েন্ট। এই পয়েন্টটাকে যদি বলি ডি, তাহলে ডি এর সাথে কে কে যুক্ত আছে? সি টুর একটা এন্ড, সি থ্রির একটা এন্ড, সি ফোরের একটা এন্ড। তাহলে এইটাকে যদি বলি ডি, তাহলে ডি টুর সাথে, ডি এর সাথে কি যুক্ত আছে? সি টুর একটা এন্ড, সি ফোরের একটা এন্ড, আবার কে যুক্ত আছে এর সাথে? এই পয়েন্টে যুক্ত আছে ওপরের যে সি থ্রি আছে তার একটা এন্ড, আর নিচে কি আছে? এরকম করে আছে সি ফাইভ। তাহলে এই সিস্টেমটার তুল্য বর্তনীর ছবি আমাদের এরকম হয়ে গেল। এটা আমাদের বি হলো। দেখো সিচুয়েশনটা আমাদের এরকম দাঁড়ালো যে সি থ্রি আর সি ফাইভের ডান দিকটা বি এর সাথে যুক্ত, আর সি থ্রির বাম দিকটা সি টুর ডান দিকের সাথে যুক্ত। এই যে সি টুর যে ডান দিক বা সি টুর এই যে ডি পয়েন্টের সাথে যুক্ত, যে সি ফোর, সি টু আর সি থ্রির একটা এন্ড ডি, সেটা একটা পয়েন্টে কানেক্টেড, সেটাই আমি দেখিয়েছি ছবিতে। আর সি ওয়ান, সি ফাইভ আর সি টু, সি ওয়ান, সি ফাইভ আর সি টুর একটা এন্ড সিতে যুক্ত, আর সি থ্রি, সি ফাইভের ডান দিকটা বেশি যুক্ত। এরকম করে দেখো, এটাও কিন্তু সেই ব্রিজ সার্কিটই হয়ে গেল। যে ব্রিজ সার্কিট তোমাদের এখানে আমি দেখিয়েছিলাম, এই যে ওপরে একটা অঙ্কে দেখিয়েছিলাম ব্রিজ সার্কিট, সেম ব্রিজ সার্কিট কিন্তু এখানেও হয়ে গেল। দেখো এখানে সি ফোর, এটার ধারকত্ব কত বলেছে? এটার ধারকত্ব বলেছে 4 মাইক্রোফ্যারাড, এটার বলেছে 4 মাইক্রোফ্যারাড, এটা বলেছে 4 মাইক্রোফ্যারাড, এটা বলেছে 4 মাইক্রোফ্যারাড। তাহলে এটাও কি হয়ে গেল? এখানেও দেখো সি ফোর বাই সি ওয়ান, উপরের দুটো রেশিও, নিচে ডান দিকে যে সি থ্রি বাই সি ফাইভের রেশিওর সাথে সমান হবে। তাহলে এই সি টুর কোনো কাজ নেই এখানে, যেহেতু ব্রিজটা ব্যালেন্সড সিচুয়েশনে আছে, নিষ্পন্দ অবস্থায়, ঠিক আছে? তাহলে নিষ্পন্দ অবস্থা সত্ত্বেও মেনে চলছে এখানে। তাহলে কি হবে আমাদের? ওপরের দুটো ধারকের তুল্য ধারকত্ব আমরা বের করবো। তাহলে উপরের দুটো ধারকের তুল্য ধারকত্ব কত হবে? 4/4, মানে 4/2 করতে হবে, তাহলে 2 মাইক্রোফ্যারাড হবে ওপরের দুটোর তুল্য ধারকত্ব। নিচের দুটো তুল্য ধারকত্ব কত হবে? 2 মাইক্রোফ্যারাড হবে। এই 2 মাইক্রোফ্যারাড আর ওপরের 2 মাইক্রোফ্যারাড কিসে আছে? সমান্তরাল সমবায়ে আছে। তাহলে ফাইনাল অবস্থায় তুল্য ধারকত্বের রাশিমালা কী হবে? 4 মাইক্রোফ্যারাড। ঠিক আছে? তাহলে এই পুরো সিস্টেমের তুল্য ধারকত্ব কত হবে? 4 মাইক্রোফ্যারাড। তাহলে ছবিটা আঁকলে এরকম দাঁড়াবে। তাহলে এগুলো খুব বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে, নিজে বাড়িতে ভাবতে হবে। পরীক্ষা যদি এরকম কোয়েশ্চেন আছে, সাথে সাথে তোমাকে ভাবতে হবে, যে বুঝে নিতে হবে যে এটা ব্রিজ সার্কিট হবে, এরকম করে এই এই ধারকটা এখানে যাবে, এই ধারকটা এখানে যাবে। এগুলো খুব বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এগুলোর পেছনে সময় দিতে হবে তোমাকে, তবেই তোমার মাথায় তাড়াতাড়ি চলে আসবে। এই যে ওপরের যে অঙ্কটা, পরীক্ষায় শুধুমাত্র একটা পোর্শন দিয়ে অঙ্ক দিতে পারে, এরকম এসছে, আমি এটা একটু বড় করে দিয়েছি। পরীক্ষা যদি এইটুকু পর্যন্ত বি দেয়, এইখানে যদি বি দিত, তাহলে তোমার এই পর্যন্ত ছবিটা হতো, ডান দিকের ছবিটা আর হতো না। তাহলে তোমাকে তাড়াতাড়ি করে ফেলতে হতো যে তিনটে ধারক শ্রেণীতে আছে, তাহলে তুল্য সমান্তরালে আছে, তাহলে তুল্য ধারক কত হবে? 3C, বাস হয়ে গেল। কিন্তু এখানে দেখো 3C আবার আছে, তাই সেখান থেকে 1.5C এসেছিলো। সেজন্য বাড়িতে কিন্তু খুব সময় দিতে হবে, এগুলোর পেছনে এরকম ভাবতে হবে। যেগুলো আমি এখানে বোঝাচ্ছি, এটাকে একটু বুঝে নিয়ে তোমাকে খাতায় এগুলো করে করে দেখতে হবে, নাহলে কিন্তু হবে না। এগুলো পিছনে সময় দিতে হবে, অনেক সময় দিতে হবে। ওকে, তারপরে কি বলেছে দেখো, এখানে বলেছে প্রতিটি ধারকে সঞ্চিত আধানের পরিমাণ কত হবে। তাহলে এখানে দেখো 12 ভোল্টের একটা ব্যাটারি দিয়েছি, এবার বলেছে প্রত্যেকটা ধারকে কতটা আধান থাকবে সেটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো নিচের 3 আর মানে ওপরের 3 আর নিচের 6 কিসে আছে? সমান্তরাল সমবায়ে আছে। তাহলে এই দুটো ধারকের তুল্য ধারকত্ব কত হবে? 3 আর 6 এর তুল্য ধারকত্ব কত হবে? 9 মাইক্রোফ্যারাড হবে। যেহেতু সমান্তরাল সমবায়ে ধারকত্বগুলো যোগ হয়ে যায়, তাহলে তুল্য ধারকত্ব কত? ওপরে কত হলো? 4.5 মাইক্রোফ্যারাড, আর এটা এখানে কত হলো? 9 মাইক্রোফ্যারাড হলো। এবার বলেছে এদেরকে আমি 12 ভোল্টের ব্যাটারির সাথে কানেক্ট করেছি। তাহলে যদি কানেক্ট করে দিই, তাহলে জিজ্ঞাসা করেছে যে প্রতিটা ধারকে কতটা আধান সঞ্চিত হবে। এই 4.5 আর 9 মাইক্রোফ্যারাড কিসে আছে? দেখতে পাচ্ছি শ্রেণীতে আছে। তার মানে শ্রেণীতে থাকলে আমি বলেছি প্রত্যেকটা ধারকে সমান পরিমাণ আধান সঞ্চিত হয়। আবার ওই 4.5 আর 9-এর যদি তুল্য ধারকত্ব আমরা বের করি, সেই তুল্য ধারকটাতেও ওই দুটোর সমান পরিমাণ আধান সঞ্চিত হবে। তাহলে আমরা কি করব? প্রথমে এই 4.5 আর 9-এর তুল্য ধারকত্ব কত সেটা বের করব, দিয়ে দেখবো যে সেই তুল্য ধারকে কতটা আধান সঞ্চিত হবে। ওই তুল্য ধারকে যে আধান সঞ্চিত হবে 4.5 মাইক্রোফ্যারাডেও ততটা আধান সঞ্চিত হবে। ঠিক আছে? ওকে, তাহলে তুল্য ধারক কত হবে? এটা তোমায় করতে হবে যে 4.5 + 9, এটা তুমি ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে। তাহলে 4.5 মানে কত? 9/2। এদেরকে এভাবে লিখি, তাহলে হিসাব করতে আমার সুবিধা হবে। 9/2 + 9, আর এখানে কত হবে? 9/2 প্লাস কী হবে তোমার 9। এটা ক্যালকুলেট করে দেখো কত আসবে আমাদের। ও, এখানে ইন্টু আছে, সো 9 ইন্টু, এখানে হচ্ছে এরকমটা আমাদের। ঠিক আছে, এটা করো ক্যালকুলেট। তাহলে এটা করলে কত হবে? 81, 2 দিয়ে কেটে যাবে এখানে, আর 9 2 18, 27 হবে। তার নিচে 27 হচ্ছে। তাহলে এটা করলে 4 মাইক্রোফ্যারাড হচ্ছে। তাহলে তুল্য ধারক কত হচ্ছে এই সমস্তটা? 4 মাইক্রোফ্যারাড। তাহলে 4.5 মাইক্রোফ্যারাডে কতটা আধান সঞ্চিত হবে? 4 × 12, তাহলে 48 মাইক্রোকুলম। এই আধানটা কোথায় সঞ্চিত? সরি, 4.5 হবে। ও আচ্ছা, 4 মাইক্রোফ্যারাডে বের করছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে।
4 × 12 তাহলে 48 মাইক্রোকুলম। এই 48 মাইক্রোকুলম কোন ধারকটাতে সঞ্চিত হলো? এই 4.5 আর 9 মাইক্রোফ্যারাডের যে তুল্য ধারক, সেই তুল্য ধারকে 48 মাইক্রোকুলম আধান সঞ্চিত হলো। এই আধানটাই এই 4.5-এ স্টোর হবে, এই আধানটা এই 9 মাইক্রোফ্যারাডে স্টোর হবে। কিন্তু এই 9 মাইক্রোফ্যারাডটা কোথা থেকে পেয়েছি? এই 9 মাইক্রোফ্যারাডটা তো হচ্ছে 6 মাইক্রোফ্যারাড আর 3 মাইক্রোফ্যারাডের তুল্য ধারকত্ব, ঠিক আছে? তাহলে এই 48 মাইক্রোকুলম টোটাল এই দুটোতে আছে, কিন্তু প্রতিটাতে কিন্তু 48 মাইক্রোকুলম করে নেই। এই 48 মাইক্রোকুলম এখানে সঞ্চিত হয়েছে, আর এই 3.5 আর 6 মাইক্রোফ্যারাডের যে তুল্য ধারক, সেটাতে টোটাল সঞ্চিত হয়েছে 48 মাইক্রোকুলম। তাহলে টোটাল যদি 48 মাইক্রোকুলম এই দুটোতে টোটাল সঞ্চিত হয়, এটাতে কতটা হয়েছে, এটাতে কতটা হয়েছে, সেটা আমাকে বের করতে হবে আলাদা আলাদা করে। তাহলে এই দুটো ধারক দেখতে পাচ্ছি প্রান্তীয় বিভব প্রভেদে সেম থাকবে, কারণ দুটো ধারকই কিসে আছে? সমান্তরাল সমবায়ে আছে। তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব কত সেটা আমরা বের করতে পারি। যদি আমরা ভোল্টেজ জানি, তাহলে ভোল্টেজ কীভাবে বের করব? আমরা দেখব যে এই ধারকটার প্রান্তীয় ভোল্টেজ কত সেটা আমরা বের করব। তাহলে সেটা কী করে বের করবো? যে আমি এখানে কত সঞ্চিত হয়েছে আধান? 4.58 মানে 48 মাইক্রোকুলম ওখানে সঞ্চিত হয়েছে। তাহলে 48 মাইক্রোকুলম বাই কী করবো? কিউ ইজিক্যাল টু কী হয়? সিভি হয়। তাহলে ভি ইজিক্যাল টু কী হবে? কিউ বাই সি। তাহলে কিউ বাই সি যদি করে দিই, তাহলে এটা যদি আমরা করি, তাহলে কী পেয়ে যাবো? যে 48, এখানে একবারে আমি আধানের একক লিখেছি কুলম, তাহলে 48 বাই কী হবে? 9/2, এটাও আমাদের হয়ে যাবে। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে কত হবে? 348, 3 হবে। তাহলে 32/3, সরি এটা ভোল্টেজ হবে, এখানে বিভব বের করছি তো। তাহলে এখানে প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে? এত ভোল্ট হবে। তাহলে এই 32/3 ভোল্ট, বা এটার ভোল্টেজ বের করছি কেন, সরি, আমার কি উদ্দেশ্য জানা? আমার উদ্দেশ্য এই 9 মাইক্রোফ্যারাডের প্রান্তীয় ভোল্টেজ কত, এই 9 মাইক্রোফ্যারাডের যে প্রান্তীয় ভোল্টেজ, সেই প্রান্তীয় ভোল্টেজটাই 3 মাইক্রোফ্যারাডের প্রান্তে থাকবে, সেই প্রান্তীয় ভোল্টেজটাই 6 মাইক্রোফ্যারাডের প্রান্তে থাকবে, যেহেতু এরা সমান্তরাল সমবায়ে আছে। তাহলে তোমার এখানে ভোল্টেজ কত হয়? প্রান্তীয় যে বিভব প্রভেদ সেটা কত হবে? সেটা হবে এইটা, যে 9 কিউ ইজিক্যাল টু সিভি। তাহলে ভি ইজিক্যাল টু কত হবে? কিউ বাই সি। তাহলে কিউ হচ্ছে 9 সরি এখানে কত হচ্ছে আধান? 48 মাইক্রোকুলম হচ্ছে, যেহেতু 9 মাইক্রোফ্যারাড ধারকেও কতটা আধান সঞ্চিত হয়েছে? 48 মাইক্রোকুলম। তাহলে 48 বাই কী করবো? ওর ধারকত্ব করবো। তাহলে ভি ইজ ইকুয়াল টু কী করলাম? কিউ বাই সি করলাম। তাহলে কী পাবো? 9 মাইক্রোফ্যারাডের প্রান্তীয় ভোল্টেজটা পেয়ে যাবো। তাহলে 9 মাইক্রোফ্যারাডের প্রান্তীয় ভোল্টেজ এইটা হবে 48/9, আমি আর হিসাব করলাম না। এবার এই 48/9 যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা এই 3 মাইক্রোফ্যারাডের প্রান্তেও থাকবে, 6 মাইক্রোফ্যারাডের প্রান্তেও থাকবে। তাহলে 3 মাইক্রোফ্যারাডে কতটা আধান হবে? 3 মাইক্রোফ্যারাডে হবে 3 × 48/9, এত কুলম্ব আধান ওই 3 মাইক্রোফ্যারাডের প্রান্তে থাকবে। তাহলে এখানে করলে কত হবে? 16 মাইক্রোকুলম্ব হবে, ঠিক আছে। আবার 6 মাইক্রোফ্যারাডের প্রান্তে কতটা আধান সঞ্চিত হবে? যে 6 × কত হবে? 48/9, এটা করলে আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা করলে কত হবে? 3 × 2 = 6, 3 × 3 = 9, 16 হচ্ছে 32। তাহলে টোটাল ছিল আমাদের 48 মাইক্রোকুলম। এই দেখো, এইটাতে 32 আছে, এটাতে 16, দুটো মিলে কত হলো? 48 মাইক্রোকুলম। তাহলে 9 মাইক্রোফ্যারাড যেটা তুল্য পেয়েছিলাম, সেটাতে টোটাল কতটা আধান থাকবে? 48 মাইক্রোকুলম। তার ভেতর 32 মাইক্রোকুলম এখানে থাকবে, জমা হবে, আর 16 মাইক্রোকুলম এখানে জমা হবে। তাহলে এইভাবে আধানটা থাকবে। আর 48 মাইক্রোকুলম দুটোরই তুল্য, এই 6 আর 3 তুল্য যেটা, সেটা তো 48 থাকবে, অবভিয়াসলি দেখলাম দুটো মিলে তো 48 হলো। আর 4.5-এ কত থাকবে? 48 মাইক্রোকুলম থাকবে। এইভাবে আধানটা তোমার হবে, ঠিক আছে, বন্টন হবে। তাহলে এইভাবে আমরা বের করলাম, দেখো প্রত্যেকটা ধারকে কতটা পরিমাণ করে আধান এখানে থাকলো, ঠিক আছে, ওকে। তারপরে দেখো, তারপর কি বলেছে? এখানে কে এর মান বের করতে বলেছি, যে তুল্য ধারকের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা যদি কে হয়, তাহলে কে এর মান কত সেটা তোমাকে বের করতে বলেছি। তার মানে এই যে একাধিক যে পাতকে ঢুকিয়ে একটা সমান্তরাল পাত ধারক আমি গঠন করেছি, এক একটা জায়গার পরাবৈদ্যুতিক ধ্রুবক এক এক রকম, এই সংস্থাটার ক্ষেত্রে তুল্য ধারকত্ব যদি সি হয়, এবং সেই সি ধারকটা বানানোর জন্য পুরো জায়গাটাকে যদি আমি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ দিয়ে ঢেকে দিই, তাহলে সেই ধারকটার কে এর ভ্যালু কত হবে সেটা জানতে চেয়েছে। কে কত ইউজ করতে হবে, কত মানের কে ইউজ করতে হবে, সেটা আমাকে বের করতে হবে। এখানে দেখো, এইটা আর এইটা কিসে আছে? তুমি ভাববে এই ধারকের সিচুয়েশনের ক্ষেত্রে সবসময় এরকম একটা ব্যাটারি ভাববে। তাহলে ব্যাটারিকে যদি এরকম ভাবে যুক্ত করে দিই, তাহলে এই অংশের পুরোটার ভোল্টেজ কি আছে? সেম আছে, ঠিক আছে। তাহলে এই যে দুটো ধারক আছে এখানে, ঠিক আছে, এরা কিসে আছে?
শ্রেণী সমবায় আছে না সমান্তরাল সমবায় যুক্ত আছে। দেখো এখানে যা ভোল্টেজ আছে এই পয়েন্টেরও সেই ভোল্টেজ, এখানে যা ভোল্টেজ এখানেরও তাই ভোল্টেজ। তার মানে বুঝতে পারছি এই যে দুটো ধারক এদের প্রান্তীয় ভোল্টেজ সেম সেম আছে, তাহলে এরা কিসে আছে? সমান্তরাল সমবায়ে আছে। আর এই এদের যে সমান্তরাল সমবায়ের যে তুল্য ধারকত্ব তার সাথে নিচের ধারকটা কিসে আছে? শ্রেণীতে আছে, পর পর আছে। তাহলে এইভাবে ইউজ করে আমরা কি করব? এই অঙ্কটা করব। তাহলে এই ওপরের যে K1 পরাবৈদ্যুতিক পদার্থকে যেখানে ঢোকানো আছে সেই অংশের ধারকত্বকে যদি আমি C1 বলি, তার পরের অংশের ধারকত্বকে যদি C2 বলি, এই C1 C2 আমার কিসে আছে? সমান্তরাল সমবায়ে আছে। আর নিচের যে C3টা তাদের সাথে শ্রেণীতে আছে। তাহলে এই যে তুল্য সিস্টেমটাকে সেটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে C2 আর C3 এটা কিসে আছে? সমান্তরালে আছে। এদের সাথে এটাকে বলে তুল্য বর্তনীর ছবি, যে একটা বর্তনী যদি জটিল করে দেওয়া থাকে তাকে সিম্পল করে রাখ। এর সাথে C1 কিসে আছে? শ্রেণীতে আছে। ব্যাপারটা আমাদের এরকম দাঁড়ালো, ঠিক আছে? এটাকে ধরছি যেন A পয়েন্ট, এটাকে ধরছি B পয়েন্ট। তাহলে এই সিস্টেমের তুল্য ধারকত্ব কত হবে? এই C2 আর C3কে আবার সিম্পল করে আমরা এরকম লিখতে পারি, এটা হচ্ছে জানো C2 আর C3-র তুল্য ধারক, আর এটা হচ্ছে আমাদের C1। তাহলে A আর B এর ভেতর আমাকে বের করতে হবে তুল্য ধারকত্বটা। তাহলে কি হবে? এটা কি তোমার C2 প্লাস C3 হবে, কারণ C2 আর C3 যদি সমান্তরাল সমবায়ে থাকে তাহলে তুল্য ধারকত্ব কত হবে? C2 প্লাস C3, আর এটা হচ্ছে C1। তাহলে A আর B এর ভেতর যদি শ্রেণীতে থাকে তাহলে তুল্য ধারকত্ব বের করার নিয়ম কি? আমরা কি জানি যে এই A আর B এর তুল্য ধারকত্ব, A আর B এর ভেতর তুল্য ধারকত্ব যদি আমার C হতো, A আর B এর ভেতর তুল্য ধারকত্ব যদি আমার C হতো, তাহলে কি লিখতাম আমরা? যে 1/C ইকুইভ্যালেন্ট, এটা যদি C ইকুইভ্যালেন্ট হয় তাহলে 1/C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কী হবে? 1 কি হবে? C2 প্লাস C3 প্লাস কী হবে? 1 কী হবে? C1, এরকমটা আমাদের হবে, তাই না? কারণ আমি পড়িয়েছিলাম তোমাদের শ্রেণীতে থাকলে এরকমভাবে লিখতে হয়, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি লিখতেই পারো যে 1/C ইজ ইকুয়াল টু, আমাকে কি বের করতে হবে? আমি তোমাদের যদি দুটো থাকতো এরকম তাহলে একবারে শিখেছিলাম যে C1 C2/C1 প্লাস C2 এটা হয়, ঠিক আছে? ওটা কোথা থেকে এসেছিলো? ওটা এখান থেকে এসেছিলো 1/C ইজ ইকুয়াল টু কত হয়? 1/C1 প্লাস 1/C2, এখান থেকে এসেছে, সেইভাবে এখানে লিখলাম। তাহলে আমার এই ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে, তাই আমাকে যেহেতু কে বের করতে হবে এইভাবে লিখলে এখানে সুবিধা হবে, ঠিক আছে? কেন সুবিধা হবে এটা দেখলে তুমি বুঝতে পারবে এইভাবে। আমরা কি বলছি যে C2 ধারকের ধারকত্ব কত? এবার প্রত্যেকটা আমরা আলাদা করে বের করি যে এখানে সরি, এখানে ভুল করেছি আমি। এইটাকে আমি নাম দিচ্ছি, এই নামগুলো আমার একটু গন্ডগোল হয়ে গেছে, সরি। আমি নাম দিচ্ছি, এটাকে ধরো নাম দিচ্ছি C1, এটাকে নাম দিচ্ছি C2। এই C1 C2 আমার কিসে আছে? সমান্তরালে আছে, সরি। আর C3, নিচের যে C3 এই অংশটাকে বলছি C3 ধারক। এই C3 কিসে আছে? ওদের সাথে শ্রেণীতে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের C3, ঠিক আছে? তাহলে এটা কি হবে তোমার? একটু ভুলে গেছে, সরি। তাহলে এখানে কি হবে? এটা আমাদের C1 প্লাস C2 হবে, এটা কি হবে? C3 হবে। তাহলে এখানে কি হবে আমাদের? C1 প্লাস C2 হবে, ঠিক আছে? এখানে কি হবে আমাদের? C3 হবে, ঠিক আছে? তাহলে এরকমটা আমাদের হবে। তাহলে আশা করি এটা আমি বুঝতে পেরেছি। এবার দেখো C1 সমান কী হবে? C1 যে এখানকার ক্ষেত্রফল কত বলেছে? এখানে বোঝাচ্ছে A/2 দিয়ে, মানে ওই অংশের যে ক্ষেত্রফল প্লেট এরিয়া সেটা বলছে A/2। তাহলে ওই অংশের ধারকত্ব কত হবে? যে K1 এপসাইলন নট এ মানে A/2 ইন্টু ডি মানে কত? দেখো পুরোটা বলছে ডি আর এইটুকু বলছে D/2, তাহলে এই দুটোর পাতের ভেতর দূরত্ব কত? D/2 লিখবো, তাহলে D/2 লিখে দিই। তাহলে 2 কেটে গিয়ে কী থাকলো? একই থাকলো। তাহলে K1 এপসাইলন নট ক্যাপিটাল A বাই কী হলো? ডি হলো। সেমভাবে C2 কত হবে? C2 এটা হবে যে K2 এপসাইলন নট ক্যাপিটাল A বাই ডি, জাস্ট K1 এর জায়গায় K2 হয়ে গেল। আর C3 কত হবে? C3 হবে আমাদের K3 এপসাইলন নট ক্যাপিটাল এ বাই কী হবে? এই দুটোর ভেতর দূরত্ব, এই দুটোর ভেতর দূরত্ব কত? D/2। তাহলে এখানে কী লিখবো আমরা? D/2, 2 যদি লিখি 2টা উপরে চলে যাবে, তাহলে ব্যাপারটা আমাদের এরকম দাঁড়াবে। তাহলে C3 এরকমটা হবে আমাদের। তাহলে 1/CQ কত হবে? এবার 1/CQ বলতে বোঝানো হচ্ছে যে এই দুটো পাতের এই পুরো জিনিসটার ক্ষেত্রফল কত? A, পুরো জিনিসটার ভেতর দূরত্ব কত? D। তাহলে আমরা বলতে চাইছি আমি এরকম একটা জিনিস বানাবো যার দূরত্ব হবে D, প্লেট এরিয়া হবে A। তাহলে এখন CQ কত হবে? তোমার বলতে পারবে CQ সমান কত হবে? তাহলে K এপসাইলন নট ক্যাপিটাল A বাই ডি। এখানে কি লিখেছি? 1/CQ লিখেছি। তাহলে 1/CQ কী হয়ে যাবে? উল্টে যাবে, এটাকে উল্টে দাও, তাহলে কত হবে? D/K এপসাইলন নট ক্যাপিটাল A, এরকমটা হয়ে যাবে। তো ইজ ইকুয়াল টু কত হবে? 1/C1 প্লাস C2 হবে। C1 এর মান কত দেখো? এই যে K1 এপসাইলন নট A/2, তাহলে আমরা কি এখানে কি লিখবো? যে এপসাইলন নট ক্যাপিটাল A বাই ডি, এরকমটা আমাদের হবে। আর এখানে কি হবে? K1 প্লাস কী হবে? K2, এরকমটা আমাদের হবে। প্লাস 1/C3 মানে কত হবে? D বাই কী হবে? K3
এপসাইলন নট ক্যাপিটাল এরকমটা আমাদের হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কার ভ্যালু পেয়ে যাবো, কে এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে এই জন্য দেখো এখানে আমি এভাবে লিখেছিলাম, তাহলে ইজিলি আমরা কে এর ভ্যালুটা লিখতে পারবো। তাহলে এটা ইজিক্যাল টু কত হবে 1/k, তাহলে এখান থেকে ডি ওপরে চলে যাবে, ডি বাই এপসাইলন নট এ সবগুলো থেকে কেটে যাবে, তাহলে 1/k ইজিক্যাল টু কত হয়ে যাবে 1/k1 প্লাস k2, ঠিক আছে, প্লাস কী হবে 1/k3 হবে। তাহলে এখান থেকে তুমি কে এর ভ্যালু দেখো ক্যালকুলেট করতে পারবে। তাহলে কে ইজ ইকুয়াল টু কত হবে, তুমি একটা লসাগু টসাগু করো, লসাগু টসাগু করলে কত হবে যে k3 ইন্টু কত হবে k1 প্লাস k2, এরকমটা হবে আমাদের, বাই কী হবে k1 প্লাস k2, মানে k3 প্লাস কী হবে k1 প্লাস k2, এরকমটা হয়ে যাবে। দেখো ঠিক আছে, এখানে 2, ও আচ্ছা 2 ছিল এখানে, একটা 2k3 ছিল, সরি 2k3 ছিল, C3 মান কত ছিল 2k3 এপসাইলন নট a/d হবে এখানে, তাহলে এখানে এরকমটা হয়ে যাবে, সরি তাহলে এখানে কত হয়ে যাবে এখানে যে 2k3, আর এখানে কী হয়ে যাবে k1 প্লাস k2 প্লাস 2k3 হবে, সরি, ঠিক আছে। তাহলে এটা আমাদের আনসার হবে। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি এটা। তাহলে এখানে আনসারটা এরকম হবে। তাহলে দেখো এটা আমাদের এখানে এসেছে, এটা আমি মোটামুটি করে দিয়েছি, তাহলে সেটা আমি এখানে মুখে ডিটেলসে বললাম, ঠিক আছে। এগুলো সবই এখানে করা আছে, তোমরা দেখবে এই সমাধানগুলো, যদি না বুঝতে পারো এখানে লেখাটা আমি এদিক ওদিক করে লিখছি, ঠিক আছে। তোমরা পরীক্ষা যখন করতে হয় এখানে এমসিকিউ তো এইভাবেই করতে হয়, তাড়াতাড়ি করে করতে হয়, এরকম করে জিনিসটা মেইনলি বুঝতে হয়। খাতায় যখন করবে একটু ডিটেলসে করবে, ঠিক আছে। এখানে দেখো সুন্দর করে কথা দিয়ে আমি লিখেছি কোন অংশে কী আছে, একটু লিখেছি, ঠিক আছে। এই পিডিএফটা তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো, এখানে বলেছে অসীম রোধের না, এটা ভুল লিখেছি, এটা ধারকের হবে, অসীম ধারকের, মানে অনেকগুলো ধারক আছে এখানে, চিত্রে প্রদর্শিত অসীম ধারকের যে নেটওয়ার্কটির এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব কত সেটা বের করতে বলেছে। ওটা ধারক হবে, রোধ লিখেছে এখানে, ধারক হবে, সরি। তাহলে এই যে অনেক ধারক দিয়ে গঠিত একটা সিস্টেম তোমার আছে, এই সিস্টেমে এ আর বির ভেতর কতটা তুল্য ধারকত্ব এখানে আছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রচুর ধারক এখানে আছে, তাহলে এটা আর কী করে বের করবো আমরা, তাহলে আমাকে কী করতে হবে, এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব বের করতে হবে। আমি ধরে নিলাম যে এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব হচ্ছে সি কিউ, এটা আমি ধরে নিলাম। এবার কি করলাম, এবার আমার এই দুটো ক্যাপাসিটরকে রেখে, কারণ এই দুটো ক্যাপাসিটরে দেখো রিপিটেশন হয়েছে সববার, যে সি টু সি বারবার একই জিনিসের রিপিটেশন হয়েছে। তাহলে একই জিনিসের যদি রিপিটেশন হয়, এই বর্তনীটাকে সিম্পল করে আমরা এভাবে আঁকতে পারি যে এই অংশে সি আছে, এই অংশে 2c আছে। এবার এটাকে কী করছি আমরা সিম্পল করে আঁকার চেষ্টা করছি। আমি বলছি যে এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব কত সি কিউ। এখন এখানে তো কোটি কোটি ধারক আছে এরকম পরপর করে রাখা, তার থেকে দুটোকে যদি আমি সরিয়ে দিই তাহলে এই যে দুটো পয়েন্ট হবে তার ভেতর তুল্য ধারকত্ব কি চেঞ্জ হয়ে যাবে, মাত্র দুটোকেই তো সরিয়ে দিলাম, একই জিনিস রিপিট হয়ে তো আছে, কোটি কোটি বার আছে। তাহলে আমি যদি এইটুকুকে সরিয়ে দিই তাহলে কি তুল্য ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে না, তাহলেও এই অংশের ভেতর তুল্য ধারকত্ব কত হবে সি কিউই হবে। তাহলে আমি বলছি দুটোকে যদি আমি এরকম সরিয়ে রাখি তাহলেও এইটার ভেতর তুল্য ধারকত্ব কত হচ্ছে সি কিউ। তাহলে এই পুরো এই ডান দিকে যে সংস্থাটা আছে তারও তুল্য ধারকত্ব আমি কত বলছি, পুরোটার জন্য বলছি সি কিউ তুল্য ধারকত্ব। তাহলে এই বর্তনীটাকে সিম্পল করে আমি এইভাবে আঁকতে পারি যে এটা আমার এ, এটা আমার বি, এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব যদি সি কিউ হয় তাহলে এখানেও আমি ধরতে পারি যেন সি কিউই আমার হচ্ছে, ঠিক আছে। সেটাই দেখো এখানে ছবিতে আমি এঁকেছি যে সি টু সি এখানে রেখেছি, আর ডান দিকে সবগুলোকে রিপ্লেস করে দিয়েছি, রিপ্লেস করে ওখানে যেন সি কিউ ধরেছি। সি কিউ হচ্ছে পুরো সংস্থাটার এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব। তাহলে এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব যেটা সেটাই এখানেই ধরা হচ্ছে, কারণ দুটোকে যদি বাদ দিয়ে আমরা দেখি তুল্য ধারকত্ব একই থাকছে, কারণ কোটি কোটি ধারক ওর পরে আছে, দুটো সরালে তার কোনো চেঞ্জ হবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। তাহলে সি কিউ হচ্ছে তুল্য ধারকত্ব, এখানকার তুল্য ধারকত্ব কত এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব সি কিউ। তাহলে এই পুরো সংস্থাটার তুল্য ধারকত্ব কত হবে, এই দুটো কিসে আছে সমান্তরাল সমবায় আছে, আর সমান্তরাল সমবায় তুল্য ধারকত্ব কত হয় যোগ হবে এই দুটো, তার সাথে সি কিসে আছে শ্রেণীতে আছে। তাহলে এখন যদি তুল্য বর্তনীর ছবি আঁকি আমরা, তুল্য বর্তনীর ছবি কেমন হবে, এইটা হবে তুল্য বর্তনীর ছবি, যেখানে এই সি টু সি আর সি কিউ কিসে আছে, সি কিউ কিসে আছে সমান্তরালে আছে, তাদের তুল্য ধারকত্ব কত হবে এইটা হবে। আর উপরে কি আছে সি, এবার এই সি আর টু সি প্লাস সি কিউ এটা কিসে আছে শ্রেণীতে আছে, তাদের তুল্য ধারকত্ব কত হবে সি ইন্টু টু সি প্লাস সি কিউ বাই কী হবে টু সি প্লাস সি কিউ, এরকমটা আমাদের হবে। তাহলে এটা হবে এই পুরো সংস্থাটার তুল্য ধারকত্ব। এটা আবার কার সাথে সমান, এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব যেটা তার সাথে সমান হবে। তাহলে এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব কত ধরেছিলাম সি কিউ, তার সাথে এটা সমান হবে। তাহলে ব্যাপারটা আমাদের এরকম দাঁড়ালো। তাহলে এই পুরো ইনফাইনাইট সিচুয়েশনটার তুল্য ধারকত্ব কত হবে এবার আমরা ইজিলি বের করতে পারি, কীভাবে দেখো করে দেখো। তাহলে এখানে কত হবে সি কিউ স্কোয়ার
প্লাস কী হবে 2c ইন্টু সি কিউ ইজ ইকুয়াল টু কত হবে 2c স্কোয়ার প্লাস কী হবে সি ইন্টু সি কিউ হবে। তাহলে এখানে কত হবে সি ই কিউ তার কী হবে স্কোয়ার 2c ইন্টু সি কিউ থেকে একটা বিয়োগ করে দিলে কত হয়ে যাবে সি ইন্টু সি কিউ এরকমটা আমাদের হয়ে যাবে, মাইনাস কী হচ্ছে আমাদের 2c স্কোয়ার এরকমটা হচ্ছে। এবার তুমি সিদ্ধাচার্য করো, সিদ্ধাচার্যের নিয়ম করলে সি কিউ এর মান বেরিয়ে যাবে, দ্বিঘাত সমীকরণ এসছে। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে এরকমটা আসবে আমাদের। এখানে কত আসছে 2c স্কোয়ার প্লাস কি আসছে সি ইন্টু সি কিউ, তাহলে এরকমটা আসছে আমাদের। তাহলে 4ac, এখানে কি ভুল করেছি মনে হচ্ছে তো এটা, এখানে তো এখানে দেখো এখানে ভুল করেছি 4ac, এখানে সি দিয়ে গুণ হবে তো 2 গুণ হয়ে যাবে, এখানে 4 ইন্টু 2c স্কোয়ার হওয়ার কথা তো, ঠিক আছে তাহলে মাইনাস প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই কী হবে আমাদের 2a হবে, 2 ইন্টু এ মানে কত প্রথম যেটা আছে সেটা, তাহলে এরকমটা আমাদের হবে। তাহলে এইটাই হচ্ছে সিস্টেমটা হবে। এটা তুমি করে দেখো, এখানে মনে হচ্ছে তাহলে ভুল করেছি এখানে, ওকে এখানে দেখো এই ক্যালকুলেশনে আমি ভুল করেছি, তাহলে সি কিউ ইজ ইকুয়াল টু কত হবে এই জায়গাটা ঠিক করতে হবে আমাদের, ওকে এই জায়গাটা ভুল আছে। তাহলে এটা করলে কত হবে মাইনাস সি প্লাস মাইনাস 4 দুগুণে কত হচ্ছে 8, তাহলে কত হচ্ছে 9c স্কোয়ার এরকমটা হচ্ছে, বাই কত হচ্ছে সি। তাহলে এটা করলে কত হবে তোমার যে মাইনাস সি প্লাস মাইনাস কত হচ্ছে 3c বাই সি, এটা তুমি করো। এবার দেখো ধারকত্ব আর তো নেগেটিভ হয় না, তাই নেগেটিভ ভ্যালুটা আমরা নেবো না, পজিটিভ ভ্যালুটাকে আমরা নেবো। তাহলে সি ইকুয়াল টু কত হবে 3c মাইনাস সি বাই সি, 2c বাই সি করলে 2, ঠিক আছে এরকমটা আমাদের পড়ে থাকবে। তাহলে সি ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের 2 মাইক্রোফ্যারাড হবে। যদি প্রত্যেকটা ধারকের ধারকত্ব আমাদের সি করে ধরে নেওয়া হয় তাহলে তুল্য ধারকের ধারকত্ব কত হবে সি। এখন লাস্টে তো একটা সি আসার কথা, এখানে বাট ও আচ্ছা 2a হবে, তো এটা এ তো 1 এখানে, সরি এখানে সি হবে না, ঠিক আছে সরি 2 আছে, তাহলে এটা করলে কত হবে তাহলে 1 হচ্ছে, তাহলে 1c বা সি হচ্ছে। তাহলে সি কিউ কার সাথে সমান হচ্ছে সি এর সাথে সমান হচ্ছে, সি কিউ ইকুয়াল টু কত হয়ে যাবে সি হয়ে যাবে, তাহলে তুল্য ধারকত্ব কত হয়ে যাবে সি হয়ে যাবে। তাহলে জিনিসটা এরকম দাঁড়ালো, তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা, ঠিক আছে তাহলে এটা এরকম হবে। এখানে ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে, এখানে 8 হবে 8c স্কোয়ার, 8 আর এখানে 9 হয়ে যাবে 9c, এটা এখানে 3c হবে, 3c মাইনাস সি করলে এটা হবে। তাহলে এই সিচুয়েশনটা আমাদের এরকম হবে, তাহলে আশা করি বোঝাতে পেরেছি এটা আমি, ঠিক আছে ওকে। তারপরে দেখো এখানে আরও দুটো অঙ্ক আছে, এগুলো করতে একটু ডিটেলসে বলতে হবে, এটা আমি থাকি, এটা আমি একটু 10-15 মিনিটের একটা ভিডিও করে তোমাদের এটা দিয়ে দেবো, এখানে এটা বোঝা যাবে, এখানে অত তাড়াতাড়ি বললে হবে না, অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা, ঠিক আছে। বাকি দুটো অঙ্ক আমি দেখবো, একটা ছোটো ভিডিও করে তোমাদের আমি দিয়ে দেবো বাকি দুটো, তো এইগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে ওকে ঠিক আছে। আজকের মতো থাক তাহলে বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে তোমরা আমার ভিডিওকে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং জানাও কমেন্টে তোমাদের কেমন লাগছে ভিডিও। থ্যাংক ইউ বন্ধুরা।